সাগরনীল তো ডেকোয়েট ছবিটা দেখোনি না? না, আমি ডেকোয়েট ছবিটা এখন দেখিনি গো। রূপম দেখেছো তো? ছবিটা যা এক্সপেকটেশন দিয়েছিল ট্রেলার টিজার থেকে, ছবিটা সেই লেভেলের হলো না। মানে আছে ভালো অনেক কিছু, কিন্তু কোথাও যেন আমার ফুলফিলিং। আমার মোটামুটিও লাগেনি ছবিটা, মানে আমার ছবিটা না সেকেন্ড হাফটা খুব বেকার লেগেছে। মানে প্রকাশ রাজের গল্পটা যেরকম দেখালো, সুনীলের গল্পটা যেরকম ভাবে যাচ্ছে, মানে সুনীলকে কেন নিয়েছে ছবিতে আমি বুঝতে পারলাম না। প্রকাশ রাজের ওই যে মানে দেখবে লিফটের সিনটা হেভি করেছিল, ওই লিফটটা খুব অদ্ভুত ভাবে স্টিকারটা মারা, যখন খোলে মুখটা কি বিচ্ছিরি ভাবে বন্ধ হচ্ছে, না একে হেভি ব্যবহার করবে। এবার তুই ভাবো এমনই সহজ করে দিয়েছে যে ও যখন তখন যে কোনো একটা জায়গায় যাচ্ছে, ডাকাতি করে চলে আসছে। আর ব্যাপারটা হচ্ছে, তাহলে কোভিডের টাইমটা কেন দেখালি? কোভিডের টাইমটা ওটা রিপিটেড আলাদা করে হয়ে কোনো গেছে। মানে আর ছবিটা একটু ওভার স্টাফডও আছে, এবং সেকেন্ড হাফে ওই ব্যাপারটা একটু রিপিটেটিভ হয়ে যায়, ওইগুলো জমাতে পারেনি আর কি। আইডিয়া কিন্তু লেভেলে কিন্তু ব্যাপারটা ভালো ছিল কিন্তু। হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল। এবং আদিতি শেষ তুমি দেখবে নিজের স্ক্রিপ্ট যখনই নিজে লেখে, মানে যে ছবি তো নায়ক হয়, ছবিগুলো ভালোই হয়েছে চিরকাল। গুডাচারি বলো, শানম বলো, ছবিগুলো ভালোই বানিয়েছে ও। এইবারই প্রথমবার একটু দেখলাম একটু যে যা এক্সপেকটেশন ছিল তার থেকে একটু নিচে নেমেছে। মৃণাল ঠাকুর বরং ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু। ওটাও ভালো করেছে। আর ওই গাড়ি ক্যারেক্টারটা চালাতে পারা না পারা ব্যাপারটা, ওটাও কিন্তু ভালো ছিল, কিন্তু একটাকে ইউজ করলো না প্রপারলি। সেই মানে ভালো ছবি, মানে আছে অনেক কিছু আইডিয়াস, কিন্তু কোথাও গিয়ে ফাইনাল এক্সিকিউশন বা স্ক্রিন প্লে লেভেলে সবকটা ব্যাপার বেরিয়ে আসে। সাগরনীল এখন কিছুই বুঝতে পারছে না। যাই হোক, সাগরনীলের জন্য আমরা স্পয়েল করব না, আমরা অন্য আমি খুব ছবিতে করবো, অন্য বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ওই জন্য খুব মনোযোগ দিয়ে শুনছিও না তোমাদের কথা, যাতে করে আচ্ছা, পরবর্তীতে এগুলো মাথায় থেকে না যায় আর কি। অডিয়েন্সকে বলে দিই, সাগরনীল এখানে আমাদের সাথে কথা বলছে, আর আসলে মেন যে ফোনটা সাগরনীলের, সেটাতে কিন্তু মেসেজ করে যাচ্ছে কাউকে। কোনো 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 মেসেজ আমি করছি না। ওটা দেখে আপনি লিখতে পারেন। দেখো, বলো। আমরা ভূত বাংলার ট্রেলার নিয়ে প্রথমে কথা বলি। হুম, হুম, হুম। ভূত বাংলার দেখো, ট্রেলার কিন্তু সেরকম ভালো রেসপন্স পাইনি, কিন্তু তুমি দেখো মানে একটা যে কামব্যাক ছবির যেরকম রেসপন্স পাওয়া উচিত, যেরকম নেক্সট লেভেলের ট্রেলার হওয়া উচিত, মানে যতটা প্রথমে ইন্টারভিউ থেকে বা তার আগে টিজারটা অ্যাটলিস্ট যা প্রমিস করছিল সেই ব্যাপারটা। এবং এটা কিন্তু তুমি বলতে পারবে না যে ধুরন্ধরের চাপে, কারণ ধুরন্ধর কিন্তু এখন খুব স্লো ডাউন হয়ে গেছে, মানে ধুরন্ধর পার্ট 2। কিন্তু সেখানে কিন্তু ধুরন্ধরের চাপে কিন্তু আর নয়। আমার মনে হয় ভূত বাংলার ট্রেলার কিন্তু সেটা মানে খারাপ হয়নি, কিন্তু এক্সট্রা অর্ডিনারি নয়। মানে যেটা একটা হয় না যে তুমি ছবিটা দেখলেই তোমার মনে হবে যে হ্যাঁ ভাই এটা দেখবোই দেখবো, কাইন্ড অফ একটা যেহেতু মানে পুরোনো জিনিসের রিহ্যাশ করতে গেছে, তো সেটার জন্য আমার মনে হয় অডিয়েন্সের রিসেপশন তুমি দেখো এখন আর কথাই হচ্ছে না। মানে যেদিনকে ট্রেলারটা বেরিয়েছে ওই ঠিক। দিনকে খালি সন্ধ্যাবেলা কথা হয়েছে, তারপরে কিন্তু আর কথা হয়নি। তোমাদের এটা নিয়ে কি ওপিনিয়ন? না দেখো, আমার তো এটাই, আমি যখন বলো ট্রেলারটা সাগরনীল, বলো। প্রথম দেখেছি আমার এটাই দেখে মনে হয়েছে যে আহ মানে এতটা বেশি রিক্রিয়েট না করার দিকে গেলেই পারতো, কারণ অক্ষয় কুমার এবং প্রিয়াদর্শন তারা না নিজেরাই ওটার ওই ম্যাজিকটা তৈরি করা দ্বিতীয়বারের জন্য আজকের দিনে দাঁড়িয়ে, এটা খুব কঠিন, খুব কঠিন। আরেকটা আমি দেখছিলাম তুমি একটা ভিডিও করে যেখানে তুমি বলছিলে, এটাও সত্যি কথা, যে মানুষের মধ্যে যে সিম্পলিসিটি, সেই হ্যাঁ, সিম্পলিসিটিটাও তো নেই না। এটা একদম হ্যাঁ, সত্যি কথা। মানে আমরাই যে জিনিসটা ধরে নাও 20 বছর আগে বাই করেছি যে হ্যাঁ এটা সত্যি হচ্ছে, কনভিনসিং লাগছে, সেম জিনিসটা আজকে দেখিয়ে দিলে। আর আমি এটাও জানি না সত্যি বলতে যে হয়তো সেম জিনিসটা মেবি ভাবছি যে মানুষের মধ্যে সিম্পলিসিটি চলে গেছে বলে, কিন্তু বারংবার না এরকম ভাবার পরে ভুলও প্রমাণিত হয়েছি যে আর বোধহয় ওই ননসেন্স অ্যাকশন চলবে না, কিন্তু তারপরে হঠাৎ করে দেখতে পেয়েছি যে ননসেন্স অ্যাকশন হঠাৎ চলা আরম্ভ করেছে। বা মাস, মানে একটা মাস ফিল্ম গল্পহীন কিন্তু হিরোকে দুর্দান্ত লাগছে, আবার সেটা 1000 কোটি কালেকশন শুরু করেছে। তো কি যে আসলে চলবে, কি যে আসলে চলবে না, সেটাও নিশ্চিতভাবে বলা যায় না। বিশেষ করে যেখানে ভূত বাংলা এখন রিলিজ করেনি, আমরা জানি না, হতে পারে যে দুর্দান্ত রিসেপশন হয়ে গেল কোনো কারণে, এবং ওভারঅল ছবিটা মেবি ভালো দাঁড়িয়ে গেল, কারণ ট্রেলারটা দেখো আমার ভালো লাগেনি, কিন্তু ছবি হয়তো বেশ ভালো দাঁড়িয়ে গেল, সেটা হতেই পারে। কিন্তু আমার মনে হয় যে একটু নতুন কিছু, মানে আমি অ্যাকচুয়ালি অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন, আমার মনে হচ্ছে যে প্রিয়দর্শন নিজেকেই নিজে আবার ভাঙাবে না, নতুন কিছু একটা হয়তো মেবি প্রিয়দর্শন অক্ষয় কুমারের সঙ্গে নিয়ে আসবে। কারণ হ্যাওয়ানও তুমি যদি দেখো সেটা প্রিয়দর্শনেরই একটা ছবি, এবং এখানেও যেটা বুঝতে পারা যাচ্ছে প্রিয়দর্শন নিজের কিছু যোগ নিজে রিপিট করেছে, তো গোটা ছবিতেই সেই জিনিসটা হয়নি। নতুন কিছু আইকনিক মোমেন্টস পাবো, এটার আশা রয়েছে, দেখা যাক ছবিটা দেখলে বুঝতে পারবো। কিন্তু একটা না, এই যে ঝা তকতকে সবকিছু করে দেওয়া না, প্রচন্ড পলিশড করে দেওয়া, সেটার সঙ্গে না এই ধরনের যে কমেডি, সেইটা দুটোর বোধহয় ব্লেন্ডিংটা হয় না ঠিকভাবে, এইটা আমার মনে হয়েছে। প্রিয়দর্শনের আগে ছবি তুমি যদি ভুল ভুলাইয়া দেখো, দেখবে ভুল ভুলাইয়া সিনেমাটোগ্রাফি নিয়ে প্রচন্ড প্রশংসা হয়, কারণ সেখানে অ্যাকচুয়ালি
কোনো লাইট ছাড়া শুটিং হয়েছে, মানে যেটা আজকালকার দিনে আর কি কাইন্ড অফ একটা ব্লু টিন্ট মেরে দেয়, যে দিনের বেলাতেই শুট করছে, জাস্ট পোস্টে আর কি রাত করেছে, সেটা ভুলভুলিয়া পার্ট 1 এর ক্ষেত্রে করেননি প্রিয়দর্শন। তো সেই জিনিসপত্রগুলো পার্ট 2 এর ক্ষেত্রে মানে তুমি দেখবে প্রচন্ড সবকিছু পলিশ দেখাচ্ছে। না, এবং এইটা ধরো তো আমি রাজপাল যাদব, টিজারের সময়ও হ্যাঁ বলেছিলাম যে প্রিয়াদর্শনের একটা দেখবে আমরা আগে ইন্ডিয়ারই কথাতেই বলছিলাম যে যখন গার্দিশ করেছিল, যখন বিরাসাত করেছিল প্রিয়দর্শন, তখন যে ছবির যে লুক এন্ড ফিলটা এনেছিল সেটা অন্য হিন্দি ছবির থেকে খুব ডিফারেন্ট ছিল। একটা মালায়ালাম অ্যাস্থেটিক নিয়ে এসেছিল, খুব ন্যাচারাল ব্যাপারটা। এবার সেইটা যখন আজকে এই ছবিটাতে দেখছি যে পুরো জিনিসটা চকচকে ঝকঝকে, সবই মানে গাছগুলো গ্রিন করেছে, আকাশগুলোকে আলাদা করে পেন্ট করেছে, তো তখন জিনিসটা আর কি আনন্যাচারাল লাগছে, সেটা তো আমি আগেই বলেছিলাম। তবে আমার কি মনে হলো, আমার ট্রেলারটা দেখে যেটা মনে হচ্ছে যে আমার মনে হয় হিউমারটা একটা ডিসেন্ট লেভেল অব্দি ওয়ার্ক করবে। হ্যাঁ ডেফিনেটলি, দেখো আগেন আমরা এক্সপিরিয়েন্সটা চাইছি পুরনো, কিন্তু আমাদের মধ্যে নিজেদের ওই সিম্পলিসিটিটা নেই, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে আমার মনে হয় সেটা ডিসেন্ট লেভেল ওয়ার্ক করবে, কিন্তু আমার মনে হয় যে ভৌতিক যে পোর্শনটা আছে যেটা দেখাচ্ছে আর কি, ফ্যান্টাসি হরর হোয়াট এভার, সেটা কিন্তু একটা মানে সেটাকে সিরিয়াসলি কিছুটা পোর্শনে ট্রিট করবে ছবিটার মধ্যে বলে আমার মনে হচ্ছে। মানে সেটা ক্লাইম্যাক্স একটা বড় শোডাউন থেকে শুরু করে কিছু কিছু সিরিয়াস জাম্প স্কেয়ার সিন আমার মনে হয় ওরকম থাকবে। মানে একেবারেই ওটাকে অমিট করে মানে যেটা ম্যাডক করে যে হরর বলছে কিন্তু সেটার কোনো সিন নেই, পুরোটাই আর কি হিউমার 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 ননসেন্স জিনিসপত্র হচ্ছে, সেই দিকে আমার মনে হয় যাবে না। রূপম তুমি বলো, রূপম তো অক্ষয় কুমারের খুব ফ্যান। আমি অক্ষয় কুমারের ফ্যান এরকম ব্যাপারটা বলো না, এটা একটা খুব বাজে কথা। তো সব ছবিকেই তো প্রায় খারাপ বলছে ফ্যান। আমার না যেটা না মনে হয়, না না, আমি বলছি দেখো, ছবিকে খারাপ বললে যে সে অ্যান্টি হয়ে যাচ্ছে সেটা কোনো তো মানে নেই, যে ফ্যান মানে যে অন্ধভক্ত। বাট তুমি তো মানে কম বয়সে অক্ষয় কুমারকে প্রচন্ড ফলো করতে, দেখতে, ভালোবাসতে, তো আমি এটা দেখেছি তোমার রিভিউর মধ্যে। তুমি চাও না যে না ভূত বাংলা হিট হোক, একটা কাম ব্যাক হোক, তো সেটা ভূত বলতে তো কোনো বাংলা, প্রবলেম নেই। দেখো একটা হচ্ছে না তুমি তোমার কাজ তুমি, করছো, প্রপারলি ক্রিটিসাইজ করছো, আর একটা হচ্ছে না কি তুমি আমি ফ্যান, এই লোকটাকে পছন্দ করো। আমি চাই ভূত বাংলা হিট হোক, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যান ব্যাপারটা তোমার নেই। এটা যাই হোক, এটা তুমি নিজেও বুঝতে পারো যে তুমিও তো মনে ধরো কারো ফ্যান ছিলে, কিন্তু ওটা কেটে গেছে। মানে আমার জন্য যেহেতু আমি খুব বড় ভক্ত ছিলাম, তো আরে ওই টিকিট কালেক্ট করা হয় সবই ছিল, ওটা কেটে গেছে। এবার ভূত বাংলা নিয়ে সাগরনীলের যে ওপিনিয়নটা আমি দেখছিলাম, এটা না অনেকেরই মানে অনেকেরই এটা মনে হয়েছে। এবার আমার ওটা মনে হয়নি। আমার ভূত বাংলার ব্যাপারটার মধ্যে মানে ওই মজাটা লেগেছে দেখে। আর অরিত্র ভিডিওটা আমি দেখছিলাম, অরিত্রের যে কথাগুলো বলছে ওই কথাগুলো কোথাও একটা গিয়ে খুব বাস্তব, যে আমরা এখন অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছি, আমাদের চারিপাশে যেরকম ধরনের জিনিসপত্র চলছে। আর আমার মনে হয় কি যে এটা দেখবে মানে ইয়ের মধ্যে না, ফিল্ম মেকিং এর মধ্যে না, প্রিয়দর্শনের তুমি দেখো, ও কিন্তু এক রকমের সিমিলার ড্রস করে, মানে একই রকমের ধরনের সিমিলার জিনিসপত্র ড্র করে। দেদনা দানা দেখো, এরা একটা নাম নিয়ে কনফিউশন, এ তুই ওকে দিসনি, তুই ওকে দিসনি, তুই ওকে দিসনি, খাট্টা মেটা দাও সেম, ওই জিনিসপত্র গুলোই হাঙ্গামাতে আছে। সেখানে ঢোলে যে পার্বতীনে ইয়ে স্বাধী নেই কি তুই, এরকম ভাবে সব একই সব জিনিসপত্র বলছে। তো এই ব্যান্টার গুলো কিন্তু ওর ছবিতে সেম হয়, এবং কনফিউশন গুলো সেম হয়। তো এটা কিন্তু ও বারংবারই করে একই রকম। কিন্তু এখানে যেটা করেছে, এখানে কিন্তু অডিয়েন্সের সমস্যা হচ্ছে যে এই একই রকম জিনিসপত্র কেন করছে। এবার তুমি যদি দেখো তাহলে শুধুমাত্র কিন্তু আহ মানে প্রিয়দর্শন অক্ষয় কুমার যে রিপিট করেছে নিজেকে এমনটা নয়। সব ছবির ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রেই এখন নিজের পুরোনো রেফারেন্স, পুরোনো ডায়ালগ, কোনটা হিট হয়েছিল, ফ্যান না না, বেস আমি দেখবো ওখানে একটা কথা বলেছিলাম ওই ভিডিওটার মধ্যে রূপম, যে যখন ধরো একটা অ্যাকশন ছবি, ধরো বিক্রম বলে একটা অ্যাকশন ছবি হচ্ছে, বিক্রম খুব ভালো ছবি, কিন্তু বিক্রমে তো এক্স্যাক্টলি কামাল হাসানের পুরোনো জিনিসকে রিক্রিয়েট করছে, ঠিক আছে, অনেক ক্যামিং করাচ্ছে, একটা একটা হিট ফর্মুলার মধ্যেই তো যাওয়ার চেষ্টা করছে। তো আমার কথা হচ্ছে সেখানে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, ঠিক আছে, পুরোনো গান ব্যবহার করা, পপ কালচার রেফারেন্স, কিন্তু তাহলে আমরা কমেডির মধ্যে সেটা অ্যাপ্রিসিয়েট করছি কেন? সেটা করছি না কেন? আর আরেকটা যেটা আমার সব থেকে মানে যেটা নিয়ে আমার বলার, সেটা হচ্ছে দেখো, তুমি রিসেন্ট 5-6 বছরই বলো যে হিন্দিতে একটা ভালো কমেডি ছবি এসেছে, তুমি দেখো তুমি বলতে পারবে না। কিন্তু একটা না। লম্বা সময় ছিল 2005 থেকে 10 অব্দি, যখন কিন্তু পর পর প্রচুর এরকম ধরনের ভালো কমেডি ছবি এসেছে। আর সেগুলো যে সবকটাই ফ্র্যাঞ্চাইজি বেসড এমনও কিন্তু নয়। তখন গোলমালও আসছে পাশে একটা, তখন একটা ভাগম ভাগও আসছে, আর কিছুদিন পর হচ্ছে বা আগে একটা গারাম মশালাও আসছে, পার্টনারও আসছে। তার কারণ এই যে ডিরেক্টর গুলো ছিল, নীরজ ভোড়া হোক, তারপরে তোমার প্রিয়দর্শন হোক, ডেভিড ধওয়ান হোক, তাদের তখন প্রাইম এবং ছবিও আসছে। কিন্তু যখন হচ্ছে এদের এরাটা শেষ হলো, তুমি দেখবে আর কমেডি ডিরেক্টর না সেরকম ভাবে তৈরি হয়নি। মানে আজকে বহুদিন পর যে কোনো আমাদের কুনাল খেমুর যে ছবিটা মাডগাঁও এক্সপ্রেস আমাদের ভালো লাগে, যে ভাই চলো রিফ্রেশিং কিছু দিতে পেরেছে। এবার এত বছর পর আমার মনে হয় যখন ভূত বাংলা, যেখানে অ্যাটলিস্ট একটা দেখে কমেডিটার মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ
এই ছবিটা আমাদের জেনুইনলি হাসাতে পারে, এটা দেখে মনে হচ্ছে। কারণ এখন আনিস বাজমিও ও খালি একটা জোনেই রয়েছে যে আমি খালি ভুলভুলাইয়া 3, 4 বানাবো, এবার 4 রেডি করছে। তো আমার মনে হয় যে এতটা হার্শ না হলেই পারতো মানুষ। তার কারণ আহ কালকে বা না না পরশু অ্যাকচুয়ালি যখন কি বলতো রূপা, এই যে তুমি কথাটা বলছো না, আমি তো ওই ভিডিওটার মধ্যেও মেনশন করেছিলাম যে কমেডি বা যে কোনো জনার, প্রথম কথা হচ্ছে জনার না সাইক্লিক হয়। ধরো তোমার একটা কোনো জিনিস 70s ওয়ার্ক করছে, সেটা আবার হুম কিছুদিন পরে হয়তো ওয়ার্ক করা বন্ধ করে দিল, আবার দেখবে কদিন পর ফেরত আসবে। ঠিক আছে, হুম ওই জনারের যে টেমপ্লেট গুলো সেইগুলো রিপিটই হয়। মানে তুমি ভাবো না যে 70s অমিতাভ বচ্চনের যে পিক টাইম, তার যে ফরম্যাটটা, সেটা পরে পুষ্পা কেজিএফ তো রিহ্যাশ করে আনলো না। আর হুম কমেডির ক্ষেত্রে তুমি দেখবে বাস্টার কিটন যে কমেডি করতো, ফিজিক্যাল কমেডি, সেটা অনেক পরে জ্যাকি চ্যান কপি করা শুরু করেছিল। মানে জ্যাকি চ্যান ওটা থেকে ইন্সপায়ার্ড ছিল প্রচন্ড, ফিজিক্যাল কমেডি, অ্যাকশন, সেটার মধ্যে ও অ্যাকশন নিয়ে আসতো আরো বেশি। তো সেটা করলো। তুমি দেখবে সেইটা আরো 20 বছর পরে অক্ষয় কুমারও সেটা করেছে অনেক ছবির মধ্যে, জ্যাকি চ্যানের স্টাইল অফ কমেডি। তো সেটাও ওয়ার্ক করেছে। তো এগুলো কিন্তু তুমি দেখবে যে একটা 20 ইয়ার্স পরে পরে একটা সাইক্লিক ইন নেচার, মানে আজকে কোনো জিনিসটা চললো, আবার ধরো 5 বছর পরে চলছে না, তারপরে আবার সেটা 15 বছর পরে ফেরত আসবে। এইভাবেই কিন্তু জিনিসপত্র এগোয়। মানে সবসময় যে তুমি খুব ইনভেন্টিভ কিছু করে ফেলছো, এই যে লোকে হুম বলছে যে সবসময় নতুন কিছু দেখতে চাই, নতুন কিছু সিনেমাতে কিন্তু সব মানে একদম সবসময় নতুন কিছু পাথ ব্রেকিং হবে না, বিকজ 100 বছর অলরেডি হয়ে গেছে। মোটামুটি যা গল্প বলার হয়ে গেছে সব, এবার সেগুলো আর ঘুরে ফিরেই আসবে তো আপনার কাছে। আর প্রিয়দর্শনের একটা 99তম বোধহয় ছবি, এর পরে বোধহয় মোহনলালের সাথে 100তম ছবিটা করছে। 98, এটা 98, 98 99টা হ্যাভান আর 100টা হচ্ছে মোহনলালের সাথে। মোহনলালের সাথে। তো মানে আমার মনে হয় কি যে প্রিয়দর্শনকে আমরা, দেখো ওর হাঙ্গামা 2 আমি দেখেছি, হাঙ্গামা 2 আমার একদমই পোষায়নি, খুব জালি ছবি। মানে আমি ভূত বাংলার ট্রেলার থেকে আমার এটাই মনে হচ্ছে যে ছবিটা না মানে ভুলভুলাইয়া 2, 3 থেকে বেটার ছবি হবে। কিন্তু ওরা যেটা একটা জিনিস যেটা ভুল করছে বারবার, যেটা নিয়ে আমার একটা চাপ রয়েছে, সেটা হচ্ছে ওরা এই যে ভুলভুলাইয়ার খুব কাছাকাছি জিনিসপত্র করতে গেল। এটার সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম লোকের এবার এক্সপেকটেশন না ভুলভুলাইয়ার ধারে কাছে থাকবে। যদি সেটা ছবিটা ডেলিভার না করতে পারে, মানে ছবির যে শেষ 5-10 মিনিটের টুইস্ট, যদি সেটা এফেক্টিভ না হয়, তাহলে এই ছবিটার খুব বড় করে সমস্যা। এবার যদি সেটা হয়ে যায় তাহলে ঠিক আছে, তাহলে লোকে মজা পাবে। কিন্তু তুমি দেখবে ভুলভুলাইয়া 2 বা 3 সেই ছবিগুলোর না মানে একদম যেরকম যা প্রচার প্রচার হয়েছে, খুবই কিন্তু আগেইনস্টেই ছিল। এটা কি করেছে, মানে আগের মতো করতে পারেনি, এরকম ধরনের কথা হচ্ছিল। কিন্তু যেহেতু ছবির যে টুইস্ট, সেটা ধরো আমার ভাল লাগছে না বা তোমার ভাল লাগছে না, কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের না ওই জায়গাটা মজা লাগছে যে ভাই এটা না ভাবতেই আমার পারিনি। ভালোই লেগেছে, আমার ভুলভুলাইয়া 2, 3 এর টুইস্ট ভালোই লেগেছে, আমার ভুলভুলাইয়া 3 এর ক্লাইম্যাক্স ওই জায়গাটা ভালোই আমার লেগেছে। টুইস্টটা ভালো লাগেনি, 3 এর টুইস্টটা ভালো লাগেনি। তবে আমার মনে হয় যে এটা যদি করে যে টুইস্টটা ওয়ার্ক করে গেল, তাহলেই ছবি ওয়ার্ক করার চান্স আছে। এবার দেখার বাদ বাকিটা। আমার দেখো পার্ট 2 আমি পার্ট 3 এর টুইস্ট ভালো লেগেছিল অ্যাকচুয়ালি ভুলভুলাইয়া। আর তোমরা যেগুলো বলছো সবই ঠিক বলছো, কিন্তু না একটু বিষয়টা অন্যরকম বলে আমার মনে হচ্ছে, মানে অডিয়েন্স অ্যাটলিস্ট রিসিভ করছে। কারণ যেহেতু অডিয়েন্সের সঙ্গে ভূত বাংলার ক্ষেত্রে আমার মতামতটা অনেকটা এক আর কি। দেখো বিষয় হচ্ছে যে বিক্রম ছবির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিরেক্টর সে কামাল হাসানের কেরিয়ারের অনেকগুলো ছবির থেকে হোমাজ মানে একটা ট্রিবিউট দিচ্ছে, অনেকগুলো ছবি রেফারেন্স এনে। ঠিক আছে, ডিরেক্টরের আগের ছবির থেকে কিন্তু ডিরেক্টর রিপিট করছে না। ডিরেক্টর যখন তার আগের ছবি থেকে রিপিট করে, ধর লোকেশ আজকে তার আগের ছবির রিপিট মারছে, টানা রিপিট মারছে এবং ট্রেলারে সেগুলোকে রাখছে যাতে করে অডিয়েন্স ফিল করে যে লোকেশ বিক্রমের মতন করেছে। তখন কিন্তু আমরা ক্রিটিসাইজ করবো লোকেশকে যে লোকেশ তুমি নতুন কি দিচ্ছ। অ্যালফ্রেড হিচকক নিজের প্রথম দিককার সব সিনেমার পরে রিমেক করেছে জানো তো, এবং সেগুলোই ক্লাসিক হয়েছে। অ্যাকচুয়ালি অ্যালফ্রেড হিচকক প্রথম দিকে যে ছবিগুলো বানিয়েছে সেগুলো সাইলেন্ট ফিল্মস বানিয়েছে, সেগুলো যখন টেকনোলজি ছিল না। তারপরে সেগুলোকে পরে যখন টেকনোলজি এসছে ও আবার রিমেক করেছে, এন্ড দোজ অল আর কাল্ট ফিল্মস। আচ্ছা, আমি আরো বলে রাখি, এই যে মাদার বা ইন্ডিয়া মেহবুব খান বানিয়েছে, মাদার ইন্ডিয়া ইজ এ রিমেক অফ হিজ ওন ফিল্ম হুইচ ইজ কল্ড অরাত। অরাত তখন বানিয়েছিল, তারপরে সেটাকেই রিহ্যাশ করে মাদার ইন্ডিয়া বানিয়েছে। ঠিক আছে, এবং সেটা মাদার ইন্ডিয়া একদিন করেছে আমি আশা করি বলতে পারি। আমি অ্যাকচুয়ালি একটা পয়েন্ট বলছিলাম, মাদার ইন্ডিয়া বা হিচকক, তোমার কি মনে হয় যে কোনোটাই ভূত বাংলা, হিচকক যা করেছে সেটা ভূত বাংলা স্ট্যান্ডার্ডের এক হবে? আর হিচকক কত বছর আগে, সেটার সঙ্গে ভূত বাংলার কোনো তুলনাই চলে না, এটা আমার মনে না হয়। না, আমি আর বলছি দ্বিতীয় হচ্ছে ডিরেক্টর নিজের পুরোনো জিনিসকে রিক্রিয়েট করছে, এটা কিন্তু নতুন কিছু নয়, এটাও ওয়ার্ল্ড সিনেমাতে চিরকাল হয়ে এসছে আর কি, আমি সেটা বলতে চাই। করতেই পারে। দেখো যখনই তুমি ওটাকে প্রমোশনাল টুল হিসেবে ইউজ করছো, অডিয়েন্স গন্ধটা শুকে নেয় যে এটা কি মানে কোনো অর্গানিক জায়গা থেকে আসছে।
নাকি জিনিসটা প্রমোশনাল মেটেরিয়াল হিসেবে, এটা ডিরেক্টরকে আমি পুরোপুরি দোষ দেবো না, কারণ হতে পারে ছবিতে গিয়ে দেখলাম যে এই 5টা জায়গাতেই প্রিয়দর্শন নিজের চোখ নিজে ঠুকেছে বা রিক্রিয়েট করেছে সো কল্ড, কিন্তু বাকি পুরো ছবিটা ফ্রেশ। কিন্তু প্রোডাকশন হাউস ডিসাইড করেছে যে ট্রেলারে আমরা এগুলোই রাখবো কারণ এগুলোই পাবলিক খাবে, মিমস হওয়া শুরু হবে এবং ভাইরাল হবে এবং ছবিটা দেখতে আসার কথা হলে পাবলিক ভাববে। এটা প্রোডাকশন হাউস থিংও হতে পারে, আমি এখানে প্রিয়দর্শনকে দোষ দিচ্ছি না, ঠিক আছে। সেটাও হতে পারে। তো আমার মনে হয় যে অডিয়েন্স গন্ধটা শুকে নেয় যখনই ট্রেলারে তুমি 4-5 জায়গায় রেফারেন্স রাখছো এবং সেম টু সেম সিন গুলোকে রিক্রিয়েট করছো, অক্ষয় কুমার সেম টু সেম পারফরমেন্স দিচ্ছে, তখন অডিয়েন্সের প্রবলেমটা হয়ে যাচ্ছে। এটা ছবিতে গিয়ে ডিরেক্টলি দেখতো, ট্রেলারটা ফ্রেশ থাকতো, তাহলে কিন্তু মানুষ এসে বলতো যে জানিস ওই জায়গাগুলো রিক্রিয়েট করেছে, মজা লেগেছে। কারণ একটা ফ্লোতে থাকলে তখন কিন্তু যদি তুমি একবার হাসা আরম্ভ করো এবং তারপরে যদি ওটা ওই ওই সিন গুলো ধরো কথা কথা ভাগামভাগের আসছে বা হেরাফিরির আসছে, খোপড়ি তোর সালেকা, তখন কিন্তু জিনিসটা একটা ফ্লোতে বেরিয়ে যায়। তুমি এটা কমিউনিটি ভিউইং এর মধ্যে আছো, পাবলিকও আসছে, তুমিও আসছো, বেরিয়ে যায়। ট্রেলারের মধ্যেই 5 জায়গায় রেখে দেওয়াটা গন্ডগোল হয়ে গেছে। এইটা হচ্ছে আমার কথা, যে লোকেশ কিন্তু বিক্রমের মধ্যে ট্রেলারের মধ্যে ইটসেলফ যে 5 জায়গাতে কামাল হাসানের কিছু একটা দেখিয়ে দিচ্ছে যে দেখো আমি কিন্তু কামাল হাসান ওই ছবিটার মতো করেছি যেটা খুব পপুলার, সেরকম কিন্তু নয়। তো ইন্টেনশনটা পিওর হলে মানুষ ধরতে পারে অনেক ক্ষেত্রে, আর আমার মনে হয় এখানে পিওর ইন্টেনশনটা প্রোডাকশন হাউসের নয়। প্রিয়দর্শন তো ট্রেলার কাটেন নিজে হাতে বসে, তো হতে পারে যে বাকি ছবিটা পুরো ফ্রেশ। আমি এখনো ভূত বাংলাকে সেই সুযোগটা অবশ্যই দিচ্ছি। রূপম দা বলো। না, আমার বক্তব্য হচ্ছে যে সে প্রোডাকশন হাউস করেছে কারণ ছবির রাইটার যে সে নিজে একটা ইন্টারাকশনে বলছিল যে এই ছবির মধ্যে প্রচুর এরকম ধরনের লাইন্স রয়েছে যেগুলো প্রদর্শন অক্ষয় কুমারের প্রিভিয়াস কোলাবোরেশনে দেখা গেছে। তো আমার মনে হয় এরকম আরো ছবির মধ্যে আরো রয়েছে, শুধু 5 জায়গায় 3 জায়গায় না, মোটামুটি মানে আরো বেশি আমরা দেখতে পেতে চলেছি বলে আমার মনে হয়। আমার যেটা আচ্ছা মনে হয় যে রূপম একটা অডিয়েন্স। কথা বলো। রূপম আমাকে একটা কথা বলো, এটা আমার কোয়েশ্চেন, তোদের দুজনকেই কোয়েশ্চেন, যে যদি ধরো সিনেমা, যদি আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে উঠেছিলাম তো তখন যে লেভেলের টিকিট প্রাইসিং যা ছিল, যদি ধরো মোটামুটি তার থেকে একটু ইনফ্লেশন তো অবশ্যই হবে, বাট সেটা করে যদি একটা মোটামুটি প্রাইস রেঞ্জে থাকতো ব্যাপারগুলো, যে রেগুলার বেসিসে লোকে ছবি দেখছে, সিঙ্গেল স্ক্রিন গুলো আরো থাকতো বেটার কন্ডিশনে, তাহলে কি তোমার মনে হয় লোকে এত অ্যাপ্রিহেন্সিভ হয়ে যেত? মানে এই যে ছবিটাকে সুযোগই দিচ্ছি না, ছবিটা মানে একটা ট্রেলারটাকে নিয়ে এত কাটাছেড়া করতে শুরু করে দিচ্ছি, পাতার পর পাতা ফেসবুকে লিখছি, মানে সেটা না করে, মানে যে আমি ছবিটা দেখলাম তারপরে ভালো লাগলো না ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই অ্যাপ্রিহেনশনটা কি আমাদের এই টিকিট প্রাইসিং এর জন্য বেড়ে গেছে, যে ভাই অত খরচা হবে, তার থেকে ভাই আগে থেকে অনেক ভাবনা চিন্তা 20টা রিভিউ দেখে নিয়ে তারপরে আমি ওপিনিয়ন সেট করবো এবং দেন আই উইল গো। তোমাদের এটা কি মনে হয়? দেখো, আমার শুধুমাত্র টিকিট প্রাইস মনে হয় না। তুমি দেখো, আমার সব থেকে যেটা মানে যেটা বারবার করে আমার মনে হয় সেটা হচ্ছে এখন সবাই তো ক্রিটিক, যে দেখছে সেও ক্রিটিক, যে বলছে সেও ক্রিটিক, সবাই ক্রিটিক। কারণ তুমি দেখবে, আমি ফেসবুকে, এটা কোনো সমস্যাও নেই ভাই, হতেই পারে, ফেসবুকে তুমি দেখবে এরকম বহু পেজ রয়েছে, বহু মানে উম, মানুষ রয়েছে যারা হচ্ছে সিনেমা নিয়ে লেখে। এবার ব্যাপারটা হচ্ছে যদি এই লেখাটা বা যে কোনো বলাটা সেগুলো পার্সন টু পার্সন চেঞ্জ হতে থাকে, যে ভাই আমি এর সম্পর্কে হলে এটা লিখবো, ওর সম্পর্কে হলে একই জিনিস করলে ওটা রকম ভাবে লিখবো না, তাহলে জিনিসটা আমার মনে হয় যে ওটা কিন্তু আহ খুব সৎ বা স্বচ্ছ নয়। ওটার মধ্যে বায়াসনেস রয়েছে এবং সেটা খুব বড় করে এফেক্ট করে বলে আমার মনে হয়। আর টিকিট রেটটা যেটা তুমি বলছো, টিকিট রেটটা একটা মানে চাপের, তার কারণ আমাদের সময় যেটা ছিল 30 টাকা 40 টাকায় সিনেমা দেখা যেত। তো আমরা মানে ভাবছি যে ঠিক আছে, আমরা এই 2-3 দিন খাবার দাবার মানে টিফিন টিফিন খাবো না, আমরা একটা চুপ করে সিনেমা দেখে নেবো। এটা আমরা বহুবার করেছি। আমার এখনো মনে হয় যে পদ্মশ্রীতে 20 টাকার টিকিট ছিল, 15 টাকার টিকিট ছিল, মৌয়াতে 25 টাকার টিকিট ছিল। তো আমি সেগুলো, দেখেছি এসব টিকিট প্রাইস। তো এই ঠিক আছে, যেমন মালঞ্চ নবীনা আজীবনই 50 টাকা 60 টাকায় দেখেছি, কিন্তু বাদ বাকি গুলো তো দেখেছি যে ভাই 20 টাকা 25 টাকায় সিনেমা দেখা যায়। এবার সেটা যখন আজকে 150 টাকা 125 টাকায় পৌঁছে গেছে, তো এটা তো ভাবতে হবে যে ভাই তাহলে ওই টাকাটা খরচা করা যাবে না। তো এটাই হয়তো সেটা হয়, সেটা তুমি ঠিকই বলেছো। কিন্তু এখন না, কোথাও একটা অডিয়েন্সের মধ্যে অনেক বেশি জড়তা এসছে, অনেক বেশি কঠিন হওয়ার ইচ্ছা এসেছে। তার কারণ তুমি ভাবো, আজ থেকে আমরা লাস্ট অক্ষয় কুমার বলি বা হচ্ছে প্রদর্শন বলি, এদের কোলাবোরেশন দেখি 2010 সালে, মানে 6 বছর আগে দেখেছি, ঠিক আছে। এবার তুমি ভাবো 16 বছর ঠাট্টা, আগে, সরি 16 6 বছর, ইয়ার্স। 16 বছর আগে। এবার তুমি ভাবো দে দনাদন বলো, খাট্টা মিঠা বলো। খাট্টা মিঠা এমন একটা এমন ছবি যেটা ম্যাক্সিমাম লোকেরই ভালো লাগে। তুমি বলো দে দনাদন, সেই ছবিটাকে সেই সময় তো মানে ক্রিটিক্স দ্বারা বাজানোই হয়েছে, ছবিটাকে তো খারাপই বলা হয়েছে। তুমি আজকে ছবিটা টিভিতে চালিয়ে দেখো, এটা কি মজা, একটা ফ্লো ছবিটা বেরিয়ে যায়, ভাই হাসতে হাসতে কথা হয়ে যায়। তুমি আজকে ইভেন ভাগাম আমার ভাগের মনে হয় রিভিউ, হেরাফেরি,
ইভেন হেরাফেরিও মনে হয় ভালো রিভিউজ পায়নি যখন বেরিয়েছিল, তখন হেরাফেরিও ভালো রিভিউ পায়নি। ভালো এইসব ছবিগুলো ভালো রিভিউজ পায়নি। আমরা আজকের ডেটে দাঁড়িয়ে বলছি যে ওই ছবিগুলোকে কারা বাজে রিভিউ দিয়েছিল। তুমি ভাও, ভাগাম ভাগকে বলেছিল যে শুধুমাত্র ইয়ের পারফরমেন্স ভালো, পরেশ রাওয়ালের পারফরমেন্স ভালো। এবার গারাম মাসালাকে ভাবো কি বাজে রিভিউ দিয়েছিল গারাম মাসালাকে। কিন্তু এই প্রত্যেকটা ছবি তুই ভাবো তখন না, মানে রিভিউর ওপর এরকম ভাবে ছবি ডিপেন্ডই করতো না, কমেডি ছবি। কিন্তু এখন যেটা না, হয়ে গেছে, আরে তখন কেন, ভুলভুলাইয়া 3 কি ভালো রিভিউ পেয়েছে নাকি? ভুলভুলাইয়া 3 তো সুপার হিট ছবি। ভুলভুলাইয়া 2 কি ভালো রিভিউ পেয়েছিল নাকি সব জায়গা থেকে? তো তো সুপার হিট ছবি তাহলে। না ভুলভুলাইয়া 2-3 কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ভালো রিভিউ ছিল, মানে একটা একটা সাইডটা কিন্তু পজিটিভ সাইডে ছিল রিভিউটা, তুমি যদি দেখো। কিন্তু আমি যে টাইমটার কথা বলছি, মানে তখন তো এই লেখার রিভিউতে এই 2005 থেকে 7 অব্দি সবকটা ছবি 12টা বাজানো হয়েছে, ঠিক আছে। কিন্তু আজকের ডেটে আমার মনে হচ্ছে কি যে লোকে না ভাবছে যে না আমার কাছে রিভিউটা খুব ইম্পর্টেন্ট এরকম ধরনের ছবির ক্ষেত্রে। মানে সেটা একটা ধুরন্ধর হলো, আমি মানে ধুরন্ধর 2 এর যে হাইপ হয়ে গেছে আর রিভিউ ম্যাটার করছে না, একটা সেলিব্রেশনের জায়গায় চলে গেছে। কিন্তু র্যান্ডম যে ছবিগুলো আসছে, এটা কলেজ আসছে, ভূত বাংলা আসছে, রিভিউটা দেখি তারপরে আমি জাজ করবো ছবি দেখতে যাবো কিনা। এবং সেখানে এত রিভিউ দেখা হয়ে যাচ্ছে যে 50টা রিভিউ দেখে ফেলেছি আমি। এবং মোটামুটি যদি আমি অল্প অল্প করে ধরি তাহলে আমার 50টা পয়েন্ট জানা আছে আগে। এবার তারপরেও যদি আমি সেকেন্ড উইকে ছবি দেখতে গেছি, এবার তো ভাই 50টা পয়েন্ট আমিই জানি, কারণ আমি ধরো সেকেন্ড উইকে ছবি দেখতে যাই, দেখি সেই ছেলেটা আমার থেকে আমার ভালো ভিডিও বেশি ভালো জানে। রূপমদা তুমি এই পয়েন্টটা বলেছিলে, অরিত্রদা ওই পয়েন্টটা বলেছিল। আমি ওকে বলি ভাই তুমি সিনেমাটা দেখো না, তোমার পয়েন্ট বানাও, আলাদা হতে পারে কিছু। মানে আমার 10টা পয়েন্ট, অরিত্রের 5টা পয়েন্ট, সাগরনীলের 15টা পয়েন্ট, ওটা দিয়ে তুমি সিনেমাটা জাজ করছো যে ভাই এটাতে তো ওরকম বলেছিল, সত্যি তো অক্ষয় কুমারের কেন চুলটা এরকম ফেক ফেক লাগছে, এটা তো সাগরনীলদা বলেছিল, এর টাকটা বোঝা যাচ্ছে পরিষ্কার। তো এরকম ভাবে ভাবলে তো খুব চাপ আছে ছবির। না আবার যেটা মনে হয় যে অরিত্রা টিকিট প্রাইসের কথা যেটা বলছে, মানুষের না মানে দেখাটা বদলে গেছে। সেটা টিকিট প্রাইসের সঙ্গে কানেক্টেড, আরো অনেক কিছুর সঙ্গে কানেক্টেড। মানে প্রত্যেক বছর প্রত্যেক মাসে সবাই বড় ছবি আছে, সবাই বড় ছবি, কে কত বড় ছবি করবে সেটা দৌড়, ঠিক আছে। এবার এই যে দৌড়ের মধ্যে প্রোডাকশন হাউসেরা, নায়কেরা, ডিরেক্টররা সবাই মেতেছে এবং কেউ ছোট ছবি আর করতেই চাইছে না। তো আগে কি ছিল, আগে ছিল হচ্ছে সব ছোট ছবি, মানে সব র্যান্ডম ছবি। এবার একটা হয়তো খুব বড় ছবি এলো, যে একটা হয়তো মেবি ধরে নাও কোনো সুপারস্টার করলো, যে ওই ছবিটা কিন্তু ভাই খুব বড় ছবি। আমাদের ছোটবেলায় মনে আছে, আমার একথা টাইগার যখন আসছে, তখন একথা টাইগার যখন এই সালমান খান ব্যাক শট এসে দাঁড়াচ্ছে আর টাইগারের থিম সংটা বাজছে, মনে হচ্ছে যে হ্যাঁ ভাই এটা বড় ছবি। অন্য ছবি ঠিক আছে, সবাই ভালো ছবি, কিন্তু এটা বড় ছবি। এবার এখন তো তুমি দেখবে সবই বড় ছবি। তাহলে অডিয়েন্স কি ধুরন্ধরকে যে লেন্সে ফেলে দেখছে, ভূত বাংলাকেও সেই লেন্সে ফেলে দেখছে, সবকিছুকে সেই লেন্সেই ফেলে দেখছে, সবই বড় ছবি। এবার সেইটা হওয়াটা মুশকিল হয়ে গেছে, যে এত বড় ছবির প্রয়োজন ছিল না আসলে, সবাই মিলে বড় ছবি করছে। সবাই মিলে বড় ছবি করলে মানে প্যারামিটারটাও অডিয়েন্সের এক হয়ে গেছে, যে সবকিছুকেই এক এতে, মানে ধুরন্ধরেও সে কিছু ডিফারেন্স চাইছে, ভূত বাংলা এবার সে কিছুতেই মানতে পারছে না যে এটা একটা টেমপ্লেট বেস ছবি হবে, যে ধরনের গল্প আমরা আগে দেখে ফেলেছি। এবার সত্যি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি কি একটা টেমপ্লেট বেস ছবি অ্যাকচুয়ালি অক্ষয় কুমার প্রিয়দর্শন থেকে দেখতে চেয়েছিলাম? আমি অ্যাকচুয়ালি চাইনি, ঠিক আছে। কিন্তু যখন আমাকে অফার করা হয়েছে, আমি বুঝতে পেরে গেছি যে এটাই অফার করা হবে, তখন আমার গোল হচ্ছে যে ভাই এন্টারটেনমেন্টটা দিতে পারছে কিনা, হাসাতে পারছে কি হাসাতে পারছে না। একটা লাইনের উপরেই কিন্তু ছবিটা দাঁড়িয়ে ভূত বাংলা। যদি হাসাতে পারে সব ভালো, আর যদি হাসাতে না পারে, তখনই অ্যাকচুয়ালি ধরো যাদেরকে হাসাতে পারেন তাদের থেকেই কিন্তু প্রশ্নগুলো আসছে। সেটা আমি হতে পারে, বা দেখবে ট্রায়াল এন্ড ডিফিউজ প্রোডাকশন হতে পারে, সাধারণ দর্শক হতে পারে, যে কেন এরকম ভাবে নস্টালজিয়া বেট করছে বা মিমস হচ্ছে কেন, ঠিক আছে, মিমস গুলোকে কেন এই করছে। মিমস যদি হাসাতে পারে, তুমি দেখবে সেটাকে নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না। হাসাতে যাদেরকে পাচ্ছে না তারাই তখন মাথা লাগানো শুরু করে, যে ও তাহলে পুরোনো মিম ব্যবহার করেছে বলেই বোধহয় হাসাতে পারেনি, ঠিক আছে। এটাও কিন্তু হয়, যে আমি যেটাকে ক্রিটিসিজম করছি সেই পয়েন্টটাকে আমি কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো, এটারও কিন্তু বিষয় থাকে। সে ট্রায়াল এন্ড ডিফিউজ প্রোডাকশন খুব বড় হতে পারে, আমি খুব ছোট হতে পারি, আমরা সবাই তাই করি, তোমরাও তাই করো। কিন্তু যখন ভালো হয় তখন সেটাকেও আমরা কত আলাদা ভাবে ভালো বলতে পারবো। রিভিউয়ারদের কিন্তু এই বিষয়পত্রগুলো থাকে। কারণ তুমি থামার ক্ষেত্রেও বলছো যে মিম ভালো লাগছে না বা মিম ভালো লাগছে, এটার ক্ষেত্রেও বলছি যে মিম ভালো লাগছে না বা মিম ভালো লাগছে। দুটোই যদি একই লাইন বলি, তাহলে আমাদের ভিডিওগুলো ডিফারেন্ট করা যাবে না। তখন অডিয়েন্স বলবে যে ধর সব ভিডিওতে একই রকম দেখাচ্ছে, ঠিক আছে, তো আমাদেরকে কিছু ডিফারেন্ট বলতে হবে। এই সমস্ত অনেক ব্যাপার আছে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটার বাংলা থেকে একটু শিফট করি, ভূত বাংলা নিয়ে অনেকক্ষণ আমরা কথা বলছি। আমরাও নিজেরা ভাবলাম, মানে অরিত্র, সাগরনীল, আমি তিনজনই মনে মনে ভেবে ফেলেছি আমরা, হয়ে গেছে যে ভিডিওটার মধ্যে
মানে এটা বললে ভিডিওটা ভিউজ আসবে না, এবার হ্যাঁ। ভিউজ দরকার, দেখি দেবেন। না না, তো ভূত কালকে বাংলা একটা খুব কিন্তু বড় announcement হয়েছে। বলিও না, আমি এটা একটা কথা বলছি, এটা পেড প্রিভিউজ রেখেছে, একটু যদি শুরুর দিকে ব্লগ বুকিং দিয়ে পুশ দেয়, যেটা সমস্ত প্রোডাকশন হাউস করছে, অক্ষয় কুমার করলে বা তার প্রোডাকশন হাউস করলে আমি কিচ্ছু বলবো না, যদি একটু পুশ দেয় আর যদি ছবি লেগে যায়, কারণ প্রচুর দর্শক কিন্তু এরকম রয়েছে যারা কিন্তু অ্যাকচুয়ালি, আমার হেমন্ত বলে একটা বন্ধু আছে অক্ষয় কুমারের ডাই হার্ট ফ্যান, কারণ ও কমেডি ছবি ভালোবাসে, ও কিচ্ছু দেখে না, কমেডি ছবি দেখে আদ্যপ্রান্ত, টেলিভিশন খুলে একটা কমেডি ছবি টিভিতে চালাবে এরকম ব্যাপার, মানে খেতে বসে একটা টিভিতে চালাবেই এরকম ব্যাপার, সে কিন্তু প্রচন্ড এনজয় করেছে যে অক্ষয় কুমার আবার ওগুলোকে রিক্রিয়েট করেছে। তো যদি একটু পুশ দেয় এবং যদি একটু অডিয়েন্স শুরুর দিকে সুযোগ দেয়, ছবি কিন্তু লেগে যেতে পারে। আমরা কিন্তু ধুরন্ধরের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে ধুরন্ধর পার্ট 1 দেখবে তুমি কোনো ওপেনিংই সাকসেস নেয়নি সে অর্থে, তারপরে কোথায় গেছে, এবং সেখানেও ব্লক বুকিং এর একটা পুশ ছিল, মানে একটা কর্পোরেট বুকিং এর একটা পুশ ছিল। তো দেখা যাক কি হয়। আমি ভূত বাংলাকে আমি একেবারেই এখন অব্দি হালকা নিচ্ছি না, মানুষ এনজয় করে এগুলো দেখতে, আমরা যত যাই হোক, বলি না আমরা কেন। এবার মুভ করি, নাহলে লোকে বলবে তোমরাও হ্যাঁ, রিপিট করছো। হ্যাঁ, তো আমরা একদম যেটা মুভ একদম। করি হচ্ছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কালকের সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে দেশু 7 এর ডিরেক্টর দেবদার নিজে, স্ক্রিন প্লেও দেবদার লিখছে এবং প্রডিউসারও তিনি নিজে। এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন? বলো রূপম দা বলো, আমি তো ভিডিও করেছি, তোমরা কি ভিডিও করেছো এটা নিয়ে আলাদা করে? আমি খেয়াল করিনি আর। হ্যাঁ, আমি আপডেট আচ্ছা, ভিডিও দিয়েছি, কালকে আমিও আপডেট ভিডিও আপডেট দিয়েছিলাম, আমিও এগুলো পোস্ট আপডেট করেছি। বলেছি। হ্যাঁ রূপম এটা দা বলো। একটা আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো খুব সত্যি কথা হচ্ছে, আমার এটাই বলার, মানে এটাতে না দেখেছি অডিয়েন্সকে মানে বললেও না খুব সমস্যা হচ্ছে এটা, যে প্রথম দিন থেকেই বলছে তোমরা নেগেটিভিটি করছো। আমি বলছি এটা নেগেটিভিটি কোথায় করলাম? আমি বলছি এটা যে আমার এই অ্যানাউন্সমেন্টে যেরকম মজা টজা করেছে, ভালো লেগেছে ব্যাপারটা। দেব, অনির্বাণ, শুভশ্রী, এটা একটা আলাদা অডিয়েন্স থাকবে, একটা ক্রেজ থাকবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি দেব অনির্বাণের ক্ল্যাশটা না, মানে ওটা আমি রঘুরা কাতার মতো দেখতে চাই না। এটা আমার কথা, যে আমি চাই একটা প্রপার মাস মাসালা ফিল্মে অনির্বাণকে দেখাও যায়নি, তো ওরকম একটা ভিলেন যদি হয়, টিপিক্যাল ভিলেন হোক, হিরোর সাথে ট্যাসেল হোক, ঠিক আছে, আমি ওটা দেখতে চাই, আমি ওরকম কিছু দেখতে চাই। এবার হচ্ছে অনির্বাণ যখন একটা ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর বা ডিরেক্টর হয়, তুমি দেখো ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু আলাদা করা যায়, যে এটার সাথে সালা অনির্বাণ যুক্ত আছে। তুমিও দেখো হুলিগানিজমও যে গানগুলো আসছে, একটা টিজার ড্রপ করেছে, একটা কিন্তু অনির্বাণ, ওদের যে টিমটা আছে, একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। বা ওই ফানুস বলে ওর যে কন্টেন্ট গুলো, ওটা একটা মানে একটা আলাদা হতে পারে। এবার দেবদা যে ছবিগুলো ক্রিয়েটিভ ডিরেক্টর, সেই কাজগুলো আমরা দেখেছি। এবার সে যখন একটা ফুল প্লেজেড একটা ছবিতে ডিরেক্টর, আমি বলতে চাইছি এটাই, যে কাজটা যেন ভালো হয়, কারণ অলরেডি ছবিটা নিয়ে হাইপ রয়েছে। দেব যখন ছবির ডিরেক্টর, সেটা নিয়ে আরো বেশি হাইপ থাকবে, সেটা নিয়ে কথা হবে। আমি চাই না পুজোর জন্য 3 দিনের ব্যবসা হচ্ছে এমনটা হোক। ছবিটা লং রানে ভালো ব্যবসা করুক, 1 মাস ধরে চলুক, কন্টেন্ট ওয়াইজ ভালো হোক। আর যেহেতু এদেরও একটা নিজের বলার আছে, এত বছর ধরো ছবি করেছে, যে অ্যাকশন ফিল্ম হচ্ছে কিন্তু ছবিটার মধ্যে ওই ব্যাপারটা নেই, এই ব্যাপারটা নেই, এটা তো তার মনে হয় ছবিটা দেখার পরে নিজেরও পুরো, আমরা যখন ইন্টারভিউ নিয়েছি তখনও বুঝতে পেরেছি যে এটা সে করতে পারেনি, ডিরেক্টর করতে পারেনি, বা এটা সে দেখাতে চেয়েও দেখাতে পারেনি। এবার যখন নিজে ডিরেক্টর, তখন কি হাতটা খোলা আছে, যে আমি ওটা দেখাতে চাই, তো আমি পার্টিকুলার এই জিনিসটাই দেখাবো, এই গল্পটাই বলবো, তো সেটা প্রপারলি হোক, সেটা ভালো করে হোক। তো আমি সেটা নিয়ে আশাবাদী, এবং আমার মনে হয় সেটা ভালো হলেই ভালো। তো এটাই আমার না, বক্তব্য। এবং কালকে আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় ভালো হবে। তার কারণ হচ্ছে, মানে আমি পজিটিভ ব্যাপারটা রাখছি, অপটিমিস্টিক একটা মাইন্ডসেট, বিকজ দেবের কিন্তু একটা ডিরেক্টোরিয়াল ব্যাকগ্রাউন্ড আছে, ইন দ্য সেন্স যখন সে বম্বেতে ছিল তখন কিন্তু সে অ্যাজ এন এডি কাজ করেছে, বিক্রম ভট্টের সাথে কাজ করেছে, আব্বাস মাস্তানের সাথে কাজ করেছে। তো ওইটার একটা এক্সপিরিয়েন্স আছে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এতদিন ধরে কমার্শিয়াল ছবিতে কাজ করেছে, বড় বড় সেট আপে কাজ করেছে, সেটা একটা এক্সপিরিয়েন্স আছে। তো আমার মনে হয়, এবং এই যে ডিরেক্টরের ব্যাপারটা আজকে, মানে কালকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমি আর রূপম যখন সেই খাদানের পরবর্তীতে ইন্টারভিউ নিতে গেছিলাম, মনে আছে রূপম? তখন তো আমাদের এই কনভারসেশনটা হয়েছিল, আমি সেই জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ হ্যাঁ করবো করবো, মনে আছে? তো তখনই এটা হয়েছিল। তো একটা লোকের ন্যাক থাকতেই পারে, এটা আমরা বহু এরকম অ্যাক্টার্সদেরকে দেখেছি যারা পরবর্তীকালে ডিরেক্টর হয়েছে, এটা নতুন কিছু নয়। সেই অজয় দেবগন থেকে শুরু করে, কামাল হাসান থেকে শুরু করে, রাজ কাপুর থেকে শুরু করে, অনেক বহু বহু লোকে হয়েছে, ফিরোজ খান হয়েছে, অনেকে হয়েছে। তো অনেকেই বানিয়েছে। তো এটা এরকম নয় যে যে মানে খুব শখ হয়ে যাওয়ার কথা, যে খারাপই হবে এরকম, যে যারা লোকে ভাবছে তারা ভুল ভাবছে, ভালো হওয়ারও চান্সেস আছে অনেকই। আচ্ছা, আরো একটা কথা হচ্ছে, আমার এই যে ট্রায়োটাকে আমি দেখলাম, এই যে অনেকে বলছে, মানে আমি কমেন্ট সেকশনে পেলাম যে অনির্বাণ অ্যান্টাগনিস্ট হবে। আমি তো ভাবছিলাম যা কাস্টিং আছে, এটা তো একটা লাভ ট্রায়াঙ্গেল হওয়া উচিত।
মানে অনির্বাণ ধরো অ্যান্টাগনিস্টই হলো, কিন্তু এটা ধরো লাভ ট্রায়াঙ্গেল হলো, যে মানে বুঝতে পারছো তো, এও মেয়েটাকে ভালোবাসে, ও মেয়েটাকে, কিন্তু মেয়েটা আর কি দেবকে ভালোবাসে, তাই জন্য ও আর কি পলিটিক্স করছে, এরকম যদি এটা লাভ ট্রায়াঙ্গেল হয়, মানে তাহলে সেটা দেখতে, মানে বুঝতে পারছো যে জিনিসটা সঞ্জয় লীলা বানশালী লাভ এন্ড ওয়ারে করছে আর কি, এটা সঙ্গম টাইপের ফরম্যাট, সেই টাইপের যদি গল্প হয় আর কি। দেখা যাক, দেখা যাক কি হয়। সাগর নীলের কিছু দেখছি ভালো লাগছে না কথাগুলো শুনে, কিরকম না, রিয়াকশন আমি দিচ্ছে। অ্যাকচুয়ালি ডাউটফুল, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি ডাউটফুল, আমি যদি খুব সত্যি কথা বলি। কারণ দেবদা রাজনীতিও করছে, প্রচারও করছে, স্ক্রিন প্লে রাইটিং, তারপরে ডিরেকশন, জিনিসটা আমি আমি মানে খুব কঠিন আমার মনে হয়। এবার দেবদা যদি পুল অফ করে দিতে পারে, এর আগে আমরা দেখেছি যে অনেক জিনিস সে পুল অফ করে দেয়, যে বাইরের থেকে বড় সিনেমা আসে, তা সত্ত্বেও তার সিনেমা রিলিজ করে বেঙ্গলের ব্যবসা করে, এটা পুল অফ করাও বেঙ্গলে টাফ। তো দেখা যাক যে দেবদা এবারে পুল অফ করতে পারে কিনা। খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে আমার মতে, খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে। মানে কিছু জায়গাতে তুমি নিজেকে বসিয়ে ভাবো যে এইটা কি সত্যি, মানে এই চ্যালেঞ্জটা কতটা বড় চ্যালেঞ্জ। তো তুমি যদি মানে দেবদার জায়গাতে নিজেকে বসানো যাচ্ছে না, মানে এতটা বড় চ্যালেঞ্জ আর কি। এবার দেখা যাক যে ডিরেক্টর হিসেবে সে কতটা পুল অফ করে আর কি। খুব টাফ, খুব টাফ, মানে নিজেই নায়ক, নিজেই ডিরেক্টর, নিজেই প্রডিউসার, নিজেই রাইটার, খুব টাফ। দেখা যাক, দেখা যাক কি কি ভাবছে এখানে দেবদা। ছবি দেখলেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে। মানে ডাউটফুল এই সেন্সে না, শোনো, সবসময় ডাউট মানে নেগেটিভিটি নয়, ডাউট মানে সবসময় নেগেটিভিটি নয়, ডাউট মানে অনেক ক্ষেত্রে ওই জায়গাটাই তুমি বুঝতে পারছো না, ওই ফিয়ারটাতেই তুমি পৌঁছতে পারছো না যে লোকটা কি ভাবছে এক্স্যাক্টলি, কি করতে চাইছে। মানে এতগুলো জব তার কাছে রয়েছে, এতগুলো জব তাকে সামলাতে হয়। ধরো এখন বাইক অ্যাম্বুলেন্স দাদা, তার পরবর্তীতে আবার এর পরবর্তীতে অ্যাকচুয়ালি বোধহয় জুন জুলাই আগস্ট বললো দেবদা এই ছবিটা শুটিং হবে। খুবই কঠিন, খুবই কঠিন। মানে লেখা, তারপরে শুট করা, সমস্ত অ্যাক্টরদেরকে, মানে একটা ডিরেক্টরের কত কাজ থাকে তুমি ভাবো না। তবে খাদানের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেবদা কাজ করেছিল, কিছু ফুটেজে অ্যাড করেছে দেখলাম। দেখা যাক কিরকম করে, গল্পটা কিরকম রঘু হয়, ডাকাতেও জনরাটা হি কি ওয়াজ হয়। ক্রিয়েটিভ ডিরেক্টর, রঘু ডাকাতেও তো হি রঘু ওয়াজ ডাকাতি, ক্রিয়েটিভ হ্যাঁ। ডিরেক্টর। হুম। দেখা যাক, দেখা যাক কিরকম হয়। আচ্ছা, নেক্সট নেক্সট কি নিয়ে কথা বলে বলো। আমরা কি যেন রেখেছিলাম টপিক আজকে। আজকে যে টপিকটা নিয়ে আগুন লাগতে পারে সেটা হচ্ছে যে সামাই রায়না যে কামব্যাক করেছে, সামাই রায়না স্টিল অ্যালাইভ, সেটা হুম আমরা মানে গ্রুপে লিখেছিলাম। তো হুম। সাগর নীলের খুব, আগুন মানে কেন সাগর লাগতে খুব পারে? ফ্যান হয়, হুম, সাগর নীলের খুব পছন্দ সামাই রায়না। হ্যাঁ, তো তোমরা হ্যাঁ। বলো কি ওপিনিয়ন তোমাদের ওই দেখো, বিষয়টা আমি নিয়ে। আমি আমি শুরুতে কথা বলতে চাই। আমিও ভিডিও করেছিলাম, অরিত্র সেম ভিডিওই করেছিল। মানে অরিত্রর আমার বক্তব্য আগেরবার একই ছিল, যে ওই আগেরবার যে ঘটনাটা ঘটেছিল মেবি 1 বছর আগে, সেই মানে ওখানে যেরকম ধরনের জোকস হয়, মানে আমার মনে হয় আমি সেরকম ধরনের অডিয়েন্স নই, আমি দেখি না, যে কারণে আমার ওটা নিয়ে একটা বক্তব্য ছিল। কিন্তু যেটা ওদের সাথে হয়েছে, মানে তারপরে হচ্ছে মানে সবাই সবার কাজ ছেড়ে দিয়েছে, দেশের যারা যারা বড় বড় মাথা ব্যক্তিত্ব সবাই ওদের নিয়েই পড়েছে। সব পুলিশ যেন ওদের পিছনে পড়ে রয়েছে, সব পলিটিশিয়ানরা ওদের পিছনে পড়ে রয়েছে। এই ছেলেগুলোকে অ্যারেস্ট করো, এদের তো পোস্টার সেটা তো, জ্বালানো সেই হচ্ছে। জিনিসটা নিয়ে তো তখনও আমরা কথা বলেছিলাম যে এই যে ব্যান হ্যাঁ, করে দেওয়া, বয়কট করে দেওয়া, এই কালচারটা ঠিক নয়, সেটা এটা নিয়ে এটা তো এটা তুমিও একদম তোমার ঠিক ভিডিওতে নয়। বলেছিলে, আমিও তো বলেছিলাম, সেটা তো হ্যাঁ, বলেইছিলাম তখন। এটা এটা ঠিক নয় একদম। আমার তখনও মনে হয়েছিল, এখনো মনে হয়। এবং সামাইরানের এই যে ভিডিওটা, মানে আমার না এই ভিডিওটা দেখে একটাই কথা মনে হয়েছে প্রথমে, যে বাংলা ইন্ডাস্ট্রি এরকম একটা রাইটার দরকার, যে রাইটারটা এরকম ভাবে কমেডি আনবে, এবং তারপরেই হচ্ছে এরকম ভাবে ইমোশনাল আনবে, আবার কমেডি আনবে। ছবিটার মধ্যে মানে এই যে পুরো ভিডিওটার মধ্যে, আমি ভিডিওটা পুরো দেখেছি, ভিডিওটার মধ্যে দেখবে কয়েকটা জায়গা রয়েছে, যে জায়গাগুলো না ও খুব মানে মানে একদম বাস্তব কথাই বলছে। যে বাবা মার যে জায়গাটা, যেখানে ও মাকে নিয়ে বলার পরই হচ্ছে ওরকম একটা জোক বাবাকে নিয়ে ক্র্যাক করছে, এবং তারপর যখন বাবার সাথে একটা ছেলের যে কানেকশন, সেটা যখন ও ভাঙছে, সেটাকে যখন ও মানে পুরোপুরি ভাবে বলছে, আমার সেটা খুব ভালো লেগেছে। আর হচ্ছে এখানে অমিতাভ বচ্চনের একটা পোর্শন রয়েছে, যেখানে বলছে যে অভিষেক আজা আজা, রেখা জয়া আজা, ওই জায়গাটা মানে এত নোংরা করেছে, আরে হিলারিয়াস, ওই জায়গাটা হেভি লেগেছে আমার, হেভি হেসেছি আমি। আর হচ্ছে বন্ধু থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে যেভাবে ওর স্টেটমেন্ট, সেগুলো সেগুলো সত্যি খুব ভালো। মানে এটা না যে কোনো র্যান্ডম একটা কমেডি মানে ভিডিও নয়, এইটার মধ্যে ওরা প্রপার লিখেছে এটা, এবং যেরকম ভাবে অ্যারেঞ্জ করেছে এটা খুব ভালো। মানে এটা রূপম, আমি এটা একটা একটা জিনিসই খালি বলবো, আমার মনে হয়েছে এটা খুব প্ল্যান ভাবে কিউরেট করে একটা লেখা স্ক্রিপ্ট, যেটা খুব হ্যাঁ, হ্যাঁ, প্ল্যান ভাবে করেছে, যেটা আর কি হ্যাঁ, যে যে জিনিসগুলো নিয়ে ওকে নিয়ে ব্যাকল্যাশ হয়েছে, সেগুলোকে কিভাবে নালিফাই করব, অ্যাট দ্য সেম টাইম আই উইল রিটেন মাই এসেন্স। কারণ এই জিনিসটা, এই যে এখন ভিডিওটা এসছে,
কমেডি শোতে তো মোবাইল ইউজ করতে দেয় না, এই সেম স্কিটটা হি হ্যাজ পারফর্ম টুয়াইস বিফোর দিস, ঠিক আছে, ইফ আই এম নট রং। এবং সেখানে অফলাইনে ওই সেম জিনিসগুলো আগেও বলেছে, প্রথম কথা। আর তুমি দেখবে ও ভিডিওর মধ্যে অ্যাড্রেসই করে দিচ্ছে, দেখবে একটা ট্রিক বলে যে কোনো জিনিসকে যদি তুমি চাও যে লোকের নজরে না পড়ে, সেটাকে তার নজরের সামনেই রেখে দাও, সে ওখানে খুঁজবে না। তো অ্যাকচুয়ালি হোয়াট হি ইজ ডুইং ইজ, ও তোমাকে ভিডিওর মধ্যে বলেই দিচ্ছে যে ইন্টারনেটে উই প্লে আ ক্যারেক্টার, ঠিক আছে, এখানে যত তুমি সুন্দর করে জিনিসটাকে হ্যান্ডেল করবে ন্যারেটিভটাকে, এটা আমি পুরো শিখে গেছি, বুঝে গেছি, ঠিক আছে, এন্ড হি ইজ ডুইং দ্যাট থ্রু দিস ভিডিও। মানে এগুলো পুরোটাই কিন্তু ওর আগে যেগুলো নিয়ে নিয়ে মানে হয়েছিল, কন্ট্রোভার্সি হয়েছিল, সেগুলোকে হোয়াইট ওয়াশ করার জন্য একটা করছে, আমার এইটুকু মনে হয়েছে ভিডিওটা দেখে। সাগরনীল হয়তো দ্বিমত হতে পারবে, রূপমও দ্বিমত হতে পারবে, বাট আমার এটাই আমার না না দ্বিমত না, এই যে আমি যে ভিডিওটা করেছি, মানে ভিডিওতেই বলেছিলাম। আমি একটা সামার আলীকে নিয়ে ভিডিও করেছি এবং সেখানে পরিষ্কার বলেছি এটা কিন্তু একটা পারফরমেন্স। মানে এটা কিন্তু মনে করবেন না যে সবটা সত্যি, এর মধ্যে কিন্তু প্রচুর ফিকশন মেশানো রয়েছে এবং সেটার বিষয়ে কোনো রকম কোনো ডাউট নেই। মানে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সামার যেটা বলেছে সেটাই ঘটেছে, এটা ধরে নেওয়ার কোনো কারণই নেই। এবং এখানে কিন্তু একটা ক্রাফট সাইড আছে, মানে ব্যাপারটা শুধুমাত্র সোল নয়। মানে এখানে সামারানা যেটা ধরে নাও এই মুহূর্তে এই মোমেন্টে ও ইমোশনাল দেখাচ্ছে নিজেকে এবং পরের মোমেন্টে ও একটা জোক ক্র্যাক করে দিচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল, মানে ন্যাচারালি হিউম্যানরা কিন্তু এটা পারবে না। যখন সে মাকে নিয়ে বলছে যে মাকে আমি ফেস করতে পারছি না, সেই মোমেন্টটা কিন্তু তার অ্যাকচুয়ালি পজই হয়ে যাওয়ার কথা, যদি সে অ্যাকচুয়ালি মানে ওটা অরিজিনালি ওই মোমেন্টে তার থেকে বেরিয়ে আসে। তারপরে মোমেন্টে সে বাবাকে নিয়ে জোক ক্র্যাক করে দিতে পারবে না। তার মানে এটা হচ্ছে পারফরমেন্স, এটা পুরোটা লেখা এবং আগে থেকে প্র্যাকটিস করা, কোনো রকম ডাউট সে বিষয় নিয়ে নেই, কোনো রকম ডাউট নেই। কিন্তু যেটা আমার আগেও বলার ছিল, এখনো বলার, সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জোক, কোনো একটা পার্টিকুলার মিম পছন্দ না হলে অ্যাভয়েড করো, ইগনোর করো। ক্রিটিসিজমও হতে পারে, সেটাকে নিয়ে প্রচুর লেখালেখিও হতে পারে। ব্যান করে দাও, বয়কট করে দাও, এটা সলিউশন কখনো ছিল না। কারণ তুমি আর্টিস্টিক সেভেন সেন্স দেখেছো, আমি অনেক অনেক মিমে তোমরা আমি শেয়ার করলে তোমরা হাহা দাও, আমি দেখতে পাই। তো আমি প্রচুর লোককে ক্রিটিসাইজ করি, আমার মানে মিম মানে হচ্ছে ক্রিটিসিজম আমার কাছে। তো সেটা বন্ধ হয়ে যাবে, সেটা বন্ধ হোক আমি কখনো চাইনি, ঠিক আছে, সেটা সামার রায়না বলে নয়, এটা একটা জেনারেল সেন্স আমি বলছি। এটা বন্ধ হয়ে যাওয়া উচিত নয়, এটা বন্ধ হয়ে গেলে সমস্যা আছে। কারণ যারা মিমার তাদের কাছে কিন্তু এটা একটা ওয়ে যে আমরা ক্রিটিসাইজ করব, এবং এটা কিন্তু একটা নতুন পদ্ধতি তুমি বলতে পারো, যেটা অ্যাকচুয়ালি থেকে যাবে। মানে ধরে নাও যেরকম ভাবে প্রচুর লেখা থেকে যায়, ঠিক আছে, আবার প্রচুর লেখা আর মিম কখনই এক নয়, মানে আমি এক এক পাত্রে মাপছি না। একটা লেখনী আর একটা মিম, দুটোর ওয়েটের অনেক তফাৎ আছে। মিম লেখার কাছে কিছুই নয়, কিন্তু তবুও বলছি এটাও কিন্তু একটা একটা কাইন্ড অফ দলিল যে ওই সময় কি হয়েছিল এবং সেটার জন্য কে কাকে কিভাবে ক্রিটিসাইজ করেছিল, ওটাও কিন্তু একটা পার্ট অফ সোসাইটি। সেটাকে আমার মনে হয় এভাবে রিজেক্ট করে দেওয়া, সেই সময় যেটা হয়েছিল সেটা আমার পছন্দ হয়নি। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে সামার রানা হাইলি স্কিলফুল। আমার তখন একটাই পয়েন্ট ছিল, আজকেও একটা পয়েন্ট ছিল, যে সামার রানাকে সেই সময় অনেকে নতুন নতুন চিনছিল এবং সেইটার জন্য অনেকে অ্যাকচুয়ালি সামার রানা সম্পর্কে বুঝতে পারেনি যে এক্স্যাক্টলি এই লোকটা কিরকম, বা এই কি অ্যাকচুয়ালি বিলিভ করে, এ কি অ্যাকচুয়ালি করে। এই যে ক্যারেক্টার প্লে করার কথাটা বলেছে, এটা কিন্তু সামার রানা কেন, এটা কিন্তু রোদ্দুর রয়ও তাই, এটা কিন্তু দীপক কালালও তাই, এরকম অনেকে রয়েছে, ঠিক আছে, যারা একটা মানে আমার মনে হয় না যে রিয়েল লাইফে রোদ্দুর রয় সবসময় ওটাই করে চলেছে যেটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে সে ক্যামেরা খুলে করছে। তো ওটা ওর একটা ক্যারেক্টার। তো সেইটা আমার মনে হয় যে মানে সেটার সঙ্গে ডিফারেন্সিয়েট করা উচিত রিয়েল লাইফের লোকটাকে। কারণ সামার রানা এর আগেও তুমি যদি দেখো, যেখানে পডকাস্ট অ্যাকচুয়ালি রিয়েল সামার রানাকে পাওয়া গেছে, সেখানে কিন্তু সামার রানা একটা ডিফারেন্ট মানুষ। মানে সেখানে কিন্তু সেই সামার রানা নয় যেটা তুমি এই পার্টিকুলার পডকাস্টে মানে এই এই এপিসোডটাতে দেখতে পাওয়া গেছে। সেখানে তুমি বুঝতে পারবে যে এটা পুরোপুরি পারফরমেন্স, এটা একটা ক্রিয়েট করা একটা একটা শো। তো আমার মনে হয় যে সেই জায়গাটা মানুষ সেই সময়, এটা এটা আমাদের দেশে হয়েই থাকে, যে তোমার ইমেজ যদি ভালো হয় তোমার বক্স অফিস হবে, তোমার ইমেজ যদি খারাপ হয় ছবি ভালো হলেও চলবে না, লোকে ক্রিটিসিজম করবে, বা তোমার একটা পলিটিক্যাল যদি চেনা আমি জানা একটা থাকে। কথা বলছি সাগর নেই, এবার আমি তোমাকে দুটো জাস্ট কোয়েশ্চেন আছে আমার। তুমি দেখবে এই যে যখন সিনেমা, যখন কোনো প্রোপাগান্ডা সিনেমা হয়, আমরা কি বলি যে ফ্যাক্টস এর সাথে ফিকশন মিশিয়ে দেয়। তাতে যেটা হয় যে যে রিসিভিং এন্ডে বসে আছে সে যেহেতু রিসার্চ করছে না এবং সে যেহেতু প্রচন্ড গালি মানে তার এক্সপোজার, আমি জানি না, মানে এখন তো ইন্টারনেট আসার পর এক্সপোজার বাড়া উচিত, কিন্তু লোকের কি হচ্ছে কি ইনফরমেশন প্রচুর আছে, এক্সপোজার বেড়ে গেছে, কিন্তু সেটাকে অ্যাসিমিলেট কিভাবে করতে হয় জানে না। মানে হজম করা, ইনফরমেশনকে ডাইজেস্ট করে সেটা একটা মানে কনক্লুশন বার করা, সেটা লোকে পারে না। তাতে কি হয় কি, লোকে ধরো ধরো ধুরন্ধর নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে, যে আমি যেটা দেখছি সেটাই সত্যি, ঠিক আছে, এই তো এটা এটা তো সিনেমা নিয়ে ক্রিটিসিজম হয়। এবার তুমি দেখো, ধরো কমেডিটাও আমি এরকম ভাবে ক্রাফট করে দিচ্ছি,
ঠিক আছে, খুব সুন্দর করে। তখন আমাদের যখন 1 বছর আগে এটা নিয়ে আলোচনা হয়েছিল, আমার তখনই বক্তব্য যে আমি কমেডিটাকে একটা সার্টেন ওয়েতে এরকম করে পারফরমেন্স হেভি, আমি স্কিলফুল, আমি এটা করে দিলাম। কথাটা হচ্ছে যে রিসিভিং এন্ডের লোক আছে, সে সেটাকে কিভাবে নিচ্ছে, এই যে তুমি বলছো মিম দিয়ে ক্রিটিসিজম হচ্ছে, এটা বন্ধ করা উচিত না, বয়কট করা উচিত না, আমি ফাইন উইথ দ্যাট, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো রিসিভিং এন্ডে যে লোকটা বসে আছে, তুমি দেখো এই যে এটা যে পারফরমেন্স, এটা যে সামাই রায়নার পারফরমেন্স, অ্যাকচুয়ালি ও এটা পারফর্ম করছে, খুব প্ল্যান্ড ভাবে স্ক্রিপ্ট লিখেছে। তোমার মনে হয় রিসিভিং এন্ডের লোকজন এটা ভাবছে? রিসিভিং এন্ডের লোকজন কিন্তু ভাবছে এটা রিয়েলিটি, ও ভাবছে ও অ্যাকচুয়ালি কাঁদছে, অ্যাকচুয়ালি ইমোশন। আমার কথা হচ্ছে, তোমার বাবা মাকে তোমাকে ভালোবাসতে হবে, তোমার বাবা মাকে তোমাকে দেখতে হবে, তার সাথে আইস ব্রেক করতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে। এটা তোমাকে শিখতে হচ্ছে একটা কমেডি শো থেকে। তোমার লাইফ ইজ ওয়েস্টেড। এটা তোমাকে যদি একটা কমেডি স্ট্যান্ড আপ থেকে শিখতে হয়, ইউর লাইফ ইজ ওয়েস্টেড অলরেডি, ইউ আর গন কেস। এটা তোমাকে একটা কমেডি, একটা কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান তোমাকে বলে দিচ্ছে যে তুমি তোমার বাবার সাথে গিয়ে কথা বলো। তো এটা আমি জানি না, মানে এটা একটা 18 বছরের ছেলের হয়তো ভালো লাগতে পারে, এটা গ্রোন আপ আমি আমি জানি না। আমি এটার সাথে মানে একদমই আগ্রি করি না এই কথাটার সাথে। তার কারণ হচ্ছে আমার লাইফ লেসেন আমাকে যে কেউ দিতে পারে। আমার লাইফ লেসেন একটা আমি রাস্তার কুকুরের থেকেও নিতে পারি। লাইফ লেসেন এরকম ভাবে নেওয়া যায় না। লাইফ লেসেন এরকম ভাবে যদি নেওয়া যেত তাহলে সিনেমার ক্যারেক্টার তৈরি হতো না। তুমি ভাবো না, একটা ক্যারেক্টার মানে আমি একটা কথা কেন বলছি, আমাকে লেসেন শুধুমাত্র তারা দিতে পারবে যারা হচ্ছে প্রচুর এডুকেটেড, বা যে আমি এটা কি করে ডিসাইড করছি যে এ স্ট্যান্ড আপ কমেডি করে বলে হচ্ছে আমি আমি কিন্তু সামাজিক আইনে জাজ করছি না। এটা আমি বলছি এটা কিভাবে আমি ডিসাইড করতে পারি যে এই লোকটা রিক্সা চালায়, তাই জন্য এই লোকটা হচ্ছে আমায় কিছু শেখাতে পারবে না, এই লোকটা কলেজের প্রফেসর, এই আমায় শেখাতে পারবে। এবং এটাও কি করে আমি ডিসাইড করছি যে আমার 18 বছর বয়সের আগেই আমি সব শিখবো, আমি পরে শিখতে পারবো না। কারণ সমাজে এরকম ধরনের মানুষ হয় অরিত্র, আমি নিজে দেখেছি, যারা নিজের পরিবারের লোকদের দেখে না, যারা রোবট হয়ে গেছে, যাদের পরিবারের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই। এটা হয়, এবং তুমি যদি এটা চারিপাশে দেখো, এটা প্রচুর পরিমাণে হয়। এটা তো আছে। এবার একটা কথা বলো তুমি আমাকে, এই যে তুমি ধরো দেখলে, ঠিক আছে, আমি তোমাকে এটা বেছে দিলাম যে আমি তোমাকে লাইফ লেসন দিচ্ছি, যে আমি তোমাকে ধরো লাইফ লেসন দিচ্ছি যে রূপম তুমি এসে আমার টিকিট কেটেছো 2000 টাকার, আমি তোমাকে লাইফ লেসন দিলাম যে এইটা করো, বাড়িতে গিয়ে 4টে কুকুরকে খাইও। তুমি তারপরে সেটা ফলো করছো তো? বাকি লাইফে যারা আজকে ফেসবুকে লিখছে তারা সত্যি ফলো করবে তো, নাকি ওই ভিডিও বানাবার জন্য করছে? আমার কথাটা হচ্ছে, এই ওই জিনিসটা তোমার ভিতরে যাবে কি যাবে না, সেটা কিন্তু ওইভাবে একটা শো থেকে তুমি একটা 1 ঘন্টা কাটালে, সেখান থেকে তোমার লাইফের এত বড় লেসন নিয়ে তুমি চলে এলে, এটা এরকম ভাবে লাইফ লেসন আসে না, লাইফ লেসন ওরকম হয় না। তুমি আমাকে একটা কথা বলো, যে একটা ধরো ছবি, সেই ছবিটা ধরো হচ্ছে, মানে আমি তোমাকে বলছি ধরো দিল চাহতা হ্যায়, 3 ইডিয়টস, যে কোনো ছবি, বা 12th ফেল, সেই ছবিটার টিকিট আমি 500 টাকা থেকে 1000 টাকা দিয়ে কাটছি, সেই ছবিটা আমাকে লাইফ লেসন দিচ্ছে, এরকম রিভিউ ধরো আমি দিচ্ছি বা তুমি দিচ্ছ, তারপরে সেই ছবিটা কি সত্যি আমাকে লাইফ লেসন দিচ্ছে? তোমাকে একটা কথা উত্তর দাও, তাই জন্য তো ছবি নেই, ছবি কোনোদিনও লাইফ লেসন দিতে পারে না। তো এটা তো তাই জন্য তো মেকার্সরা বলে যে ছবির না দায়িত্ব আছে, আর না ওটা দিতে পারে লং টার্ম ইম্প্যাক্ট। আমি তো সেটাই বলছি। তো যদি কেউ নিজের জীবনে ওই ছবিটা দেখে তার মনে হয় যে সে 5টা মিনিট সেই ছবিটার থেকে একটা লেসন নিচ্ছে এবং সেটা তার লাইফে সে ইমপ্লিমেন্ট করছে, তাতে আমার কোনো সমস্যা নেই। এবং যদি তার এটাও মনে হয় যে না, আমি এটা থেকে কোনো লাইফ করেছে, তুমি আমাকে দেখাও যে একটা সিনেমা থেকে লাইফ লেসন নিয়ে নিজের জীবন পুরো ট্রান্সফর্ম করে ফেলেছে, এরকম একটা এক্সাম্পল তুমি আমাকে দেখিয়ে দাও। তোমার লোকালিটি দিয়ে চল, তুমি এটা দেখিয়ে দাও। আমি একটা কথা বলি, আমাকে লিখতে হবে, আমার প্রথম স্ক্রিপ্ট কমপ্লিট করেছিলাম। না না, এইটা তো তোমার একটা শর্ট টার্ম মোটিভেশন, এটা তো একটা শর্ট টার্ম মোটিভেশন। শর্ট টার্ম মোটিভেশন আমি এখনো কাজগুলো কি করে করতাম, কিন্তু আমি তো লিখতামই না। উড়ান দেখে আমার কথাটা কি মনে হয়েছিল সেই টাইম থেকে এখনো পর্যন্ত, যে আমি একটা উড়ান, সেটা কি খালি একটা উড়ান, নাকি ইটস আ কম্বিনেশন অফ লট অফ ফিল্মস, যে তোমার যে একটা সিনেমার প্রতি ন্যাক আছে এবং তুমি ওই জিনিসটা করতে পেরেছো, তুমি একটা এনভায়রনমেন্ট পেয়েছো, সেরকম লোকেদের সাথে মিশেছো, তোমার যারা বন্ধুরা আছে পড়াশোনা হ্যান তাদের সাথে মিশে মিশে ওটা তোমার গ্রো করেছে। তুমি যদি খালি একটা ওই উড়ানই দেখতে আর তারপরে ধরো কাজ করতে সম্পূর্ণ অন্য জায়গায়, খালি একটা দেখে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটা আমি বলতে চাইছি যে একটা স্ট্যান্ড আপ কমেডি 1 ঘন্টা দেখে কি করে তুমি লাইফ লেসন সেখান থেকে পিক আপ করতে পারো, যে একটা সিনেমা উড়ান দেখে যেরকম তুমি এইটা করতে পারতে না, তো সেটা ওই একটা স্ট্যান্ড আপ কমেডির একটা পার্টিকুলার সেগমেন্ট দেখে তুমি কি করে লাইফ লেসন। আমি এটা বলছি যে এই কথাটা কি সবাই বলছে, যে মানে এটা আমি জানি না, আমি এটা জিজ্ঞাসা করছি তোমাকে। লিখছে তো, ভিডিও বানাচ্ছে এত লোকে, তুমি দেখো না চারিদিকে। না না না, আমি একটা কথা বলছি তোমাকে, যে তুমি ধরো একটা ভিডিও, একটা ধরো সিনেমা এসছে, আমি তোমাকে একদম অনেস্টলি বলছি, সিনেমা এসছে 12th ফেল,
তুমি কি ভিডিওতে বলো না যে, বা আমি কি ভিডিওতে বলি না যে এই ছবিটা আপনাকে অনেক কিছু শেখাবে? এই যে টার্মটা আমি এটাকে আমি নিই না, সাগর নীল কি নেয় না যে এই ছবিটা আপনাকে অনেক কিছু শেখাবে, তাহলে এই কথাটা বলা যাবে না যে এই ছবিটা অনেক কিছু শেখাবে? আমি একটা আমি কথা আমি বলি, আমি যে নিজের কথাটা বলতে পারি, আমি বলি যে ইট হ্যাজ এ গুড সোশ্যাল মেসেজ। ডিরেক্টর একটা বক্তব্য রাখার চেষ্টা করেছে, আমি এটা বলি। আপনাকে আপনাকে শেখাতে পারলো কি পারলো না, কেউ অ্যানিমাল দেখে তার এক্সট্রাঅর্ডিনারি লাগতে পারে, সে ওটাই শিখতে পারে, এরকম প্রচুর লোকজন আছে। আবার কেউ 12 ফেল দেখে শিখতে পারে, কেউ 3 ইডিয়টস দেখেও শিখতে পারে। তাহলে তাহলে বক্তব্যটা তাহলে ডিরেক্টর। তাহলে এটাই হচ্ছে বিষয় যে আজকে ধরো তুমি তোমার একটা ভিডিওতে তুমি ফিল্ম মেকিং নিয়ে প্রচুর কথা বলছো, সেখানে তুমি ফিল্ম মেকিং এর পর একটা পয়েন্টের পর তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করছো, ভালো খারাপ দুটোই। আমি আমি তোমার কেন, যে কারো কথা বলছি, আমার কথা বলছি, সাগর নীলের কথা বলছি, যে কারো কথা বলছি, এবার সেটা দেখে অডিয়েন্স যে শিক্ষিত হচ্ছে, অডিয়েন্স জানছে, তারপরেও কি তুমি এই কথাটা বলবে যে এবার এটা আপনার উপরে, আপনি এটা থেকে শিখবেন কি শিখবেন না? হ্যাঁ, হতেই পারে। আরে সেটা ও আমি ধরো ফিল্ম মেকিং এর ভিডিও বানালাম, ঠিক আছে, ধরো কিশোর টেন কেটসু বলে একটা টেকনিক হয় স্ক্রিন প্লে রাইটিং, আমি বানালাম। কেউ ধরো এমনি দেখে নিচে কমেন্ট করে গেল এই বোকাচোদা, তো আমি কি করতে পারি সেটাতে? সে নিল না, সেটা শিখলো না সে। আর যার ধরো শেখার, সে না না তারা অনেকে কমেন্ট আমি করে যে সেটা দাদা ফিল্ম মেকিং এবার এবার কন্টিনিউ এবার করো। সেই ভিডিওটা, এবার সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে যদি একটা শাশ্বত যে তোমার টিমে ইন্টারভিউ করেছো, সে যদি বলে যে অরিত্রদার ভিডিও থেকে অনেক কিছু শেখা গেছে, তাহলে এই কথাটা কোনো ভ্যালু নেই? হ্যাঁ, ওইটাই তো বলছি, তাই জন্য তো বলে যে ফিল্ম মেকিং ক্যান নট বি টট, ইট ক্যান বি লার্ন। তুমি দেখে শিখতে পারো, ঠিক আছে, তুমি যে কোনো জিনিস অ্যাবজর্ব করে, কিন্তু দ্যাট ক্যান নট বি আ কালেক্ট, মানে একটা ছোট্ট জিনিস, একটা সাবসেট, একটা 1.5 ঘন্টা কমেডি শো এর একটা 5 মিনিটের সেগমেন্ট, সেখান থেকে তোমার লাইফ এমন ট্রান্সফর্ম হয়ে গেল যে এবার থেকে গিয়ে তুমি একদম পরশুরামের মতো বাবাকে ভালোবাসতে শুরু করলে। এটা আমি বিলিভ করতে পারছি না। ইফ ইট ইজ ইনসাইড ইউ, তুমি করছো ন্যাচারালি, তোমার মধ্যে আসছে, বা সম্পর্ক তো অনেক রকমের এতে যায়। অনেক সময় যেরকম ছেলে মেয়েদেরও প্রবলেম হয় বাবা মার সাথে, বাবা মাকে দেখে না, উল্টো দিকেরও জিনিস আমি আমি তোমাকে দেখাতে পারি, আমি তোমাকে ইভেন আর্টিকেলও হ্যাঁ, পড়ে দিতে হ্যাঁ, পারি। তো আমি এরকম তোমাকে একটা ঘটনা আমি হিউম্যান তোমাকে একটা ঘটনা ইমোশন তো বলছি। খুব কমপ্লেক্স, সেটা একটা স্টেজের মধ্যে দাঁড়িয়ে 5 মিনিটের মধ্যে এক্সপ্লেন করে দেওয়া যায় না। তো এটা হিউম্যান ইমোশন কখনোই ইজ মাচ হলো মোর না। কমপ্লেক্স আমার দেন দ্যাট। যেটা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, দুদিন আগের, এটা কয়েকদিন আগের ঘটনা, সে মেট্রো দ্বারা ছেলে ঝাঁপ দিয়েছিল, ছেলেটাকে তোলা হয়েছিল। এবার ছেলেটাকে যখন তোলা হয়, তো ছেলেটাকে একজন বয়স্ক লোক জড়িয়ে ধরে। এবার এই ছেলেটা, আমি তোমাকে একটাই কথা বলছি যে মানে আমাদের লাইফ বা মানে মানে জীবন যেটা, সেটা মোমেন্টসই হয়। যারা দেখতে পায় তারা দেখে, যারা দেখতে পারে না তারা দেখে না। এভাবেই রাইটার তৈরি হয়, এভাবেই মানে ইয়ে তৈরি হয়। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে, এবার এই ছেলেটাকে এই লোকটা যে জড়িয়ে ধরেছে, সে তাকে হয়তো একটাই কথা বলতে পারে, একটাই কথা বলতে পারে, এবং ওই হাতটা করতে পারে। এই একটা কথা তুমি বলতে পারো যে একটা লোক তোমাকে বললো তুমি তোমার বাবা মা তোমার জীবন কিছুই আজীবন দেখলে না, 29 বছর ধরে 2 মিনিটের কথা বললো, সেটা তোমার লাইফ চেঞ্জ হয়ে গেল। ওই পয়েন্টটা দাঁড়িয়েও কিন্তু ছেলেটার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। ওই একটা কথাতেও, একটা আলাপচারিতাতে চেঞ্জ হতে পারে। আমি বলছি তোমাকে কেন এটা হতে পারে। তুমি সব যদি ছেড়েও দাও, একটা ছবি হচ্ছে, আমি খুব ভালো ভালো ছবির কথা বলছি, লাগে এরকম মুন্না ভাই, সেখানে কিন্তু মুন্নার সাথে কিন্তু কেউ সারা জীবন কাটাচ্ছে না, সে প্রত্যেকের জীবনে 1 মিনিট করেই আসছে, কিন্তু এই 1 মিনিটে ওর জীবনের রসদটা জুগিয়ে দিয়ে যাচ্ছে। তো আমি বিশ্বাস করি ওটা তো যে বলছি, ওটা সিনেমাতে হয়, ওটা রিয়েল লাইফে জীবনে হয় না। রিয়েল লাইফে তার 1% হলো, আমি এটাই বলছি যে রিয়েল লাইফে যদি মানুষের ওই জিনিসটা ঘটে এবং সেটা অল্প সময়ের জন্য হলেও ওর একটা ইম্প্যাক্ট থাকে, মানে এই জন্য তো ভালো ভাইবস বলি আমরা। আমরা কারোর সাথে কথা বলে আসলাম, তুমি একটা আড্ডা দিলে, সেখানে ধরো আমাদের বাংলার ধরো কোনো ডিরেক্টর রয়েছে, এমন একটা কথা বললো তোমার সাথে যে ওই জিনিসটা তোমার মনে হয় যে এটা আমি ভুল করতাম, এই জিনিসটা আমি কাল থেকে অন্যভাবে করব, ঠিক করব। এবার সেই অভ্যাসটা বা সেই যেটা বললো, ওটা 2 মাস পর চলেও যেতে পারে, কিন্তু ওটার তো একটা ইম্প্যাক্ট আমি আছে। সেটাই তো তো বলছি, আমি তো সেটাই বলছি, আমিও তো ওটাই আর বলছি যে ওটা শর্ট টার্ম ইম্প্যাক্ট। এবার না সেটা আমার যদি আমি সেটা বলছি, সেটা নিয়ে যদি আচ্ছা, লোকে সাগর দিতে লেখে, বলছি, আমি একটু সাগর বলি, দিতে আমার মনে হয় যে আমরা মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমরা ভুল জিনিস নিয়ে আলোচনা করছি। আমার যেটা এতক্ষণ মনে হলো সত্যি বলতে, কেন ভুল জিনিস নিয়ে আলোচনা করছি, তার কারণ হচ্ছে, ধরে নাও আমি কোনো ভিডিওতে বললাম যে আমার কোনো লাইফের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম যে এইটা আপনাদের করা উচিত, এইভাবে ভাবা উচিত। এবার সেটা খুব বেসিক, হয়তো খুব বেসিক, ধরো বাবা মায়ের সঙ্গে কথা বলা, এইটা যেটা সামারায়না করে সেরকম বেসিক। এবার সেটা নিয়ে অডিয়েন্স হঠাৎ করে লেখা আরম্ভ করলো, যে সাগর নীল এরকম বলেছে, সাগর নীল লিখেছে, ঠিক আছে, এবার আমিও মানবো, আমিও বাবার সঙ্গে কথা বলবো। সবাই রিলস বানানো আরম্ভ করেছে, বাবার সঙ্গে কথা বলা, আই লাভ ইউ, এনা তেনা। এবার এটা আমার দায় নয়, ঠিক আছে, যে সবাই প্রথমবার আমার ভিডিও দেখি হঠাৎ করে হই হট্টগোল সৃষ্টি করে ফেলেছে, এটা আমার দায় কোনোভাবেই নয়।
মানে আমরা সামাই রায়নাকে নিয়ে আলোচনা করছি নাকি সামাই রায়নাকে যারা কনজিউম করছে তাদেরকে নিয়ে হ্যাঁ, আলোচনা করছি? ঠিক আছে। দুজনকে নিয়েই করছি। সামাই রায়না যাদেরকে কনজিউম করাচ্ছে তারা প্রচন্ড হুম, গালিবেল। ঠিক আছে, তুমি কবে থেকে এই যে ফ্যামিলি নিয়ে কথা বলা শুরু করেছো, কবে তোমার লাইফে একটা ট্র্যাজেডি ঘটেছে যেটা আমরা চোখের সামনে দেখেছি, অডিয়েন্স নো অলসো অ্যাবাউট দ্যাট, তো দ্যাট হ্যাজ হুম, চেঞ্জড ইউ, দ্যাট ইজ আ বিগার ট্র্যাজেডি দ্যাট হ্যাজ চেঞ্জড ইউ। তো নাও তোমার হুম, পার্সপেক্টিভ তুমি শেয়ার করছো, লোকে রিজোনেট করছে, লোকে কমেন্টে লিখছে, দ্যাট ইজ এ হুম, ন্যাচারাল প্রোগ্রেশন সাগরনী। ঠিক আছে, হুম, আর একটা হচ্ছে কি যে তুমি আগে কি করলে, বসে বসে দেখলে যে ক্রাউডের মধ্যে যে ধরো একটা ইউথ, ঠিক আছে, ছেলেদের সাথে বাবাদের একটা সম্পর্কে তো ডিস্টেন্স হয়, এটা তো সবাই জানে। হুম, এবার এইটা ধরো একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আমি হুম, আগে বুঝে গেলাম। ঠিক আছে, এবার সেই প্যাটার্নটাকে আমি কেটার করবার জন্য আই এম ল্যান্ডিং জোকস, মানে আমি ধরো আমার হুম, ইমেজটা আগে ছিল, আমি খুব প্ল্যান ভাবে এটাকে কিউরেট করে চেঞ্জ করলাম, যেটা পিছনে আমি প্রচুর ইনভেস্ট করে। তুমি দেখেইছো সামাই রানা ওটার মধ্যেই বলছে 8 কারোর মেরে পাশে, ও যে জোকটা কেটে দিয়েছে যে মানে পিছলে সাল ও অস্ট্রেলিয়া টু সে 16 কারোর কামায়, ওই লাইভের হুম, অনেক কিছু ও কেটেও দিয়েছে খুব বুদ্ধি করে এডিট করে, সেগুলো নিয়েও হুম, দেখবে প্রচুর লোকে লেখালেখি করছে। তো প্রচুর জোকস কেটে হুম, দিয়েছে যে আমি দুটো উইং কে আর কি প্লিজ করে চলতাম, রাইট উইং লেফট উইং, যখন পারতাম রাইট উইং এর দিকে চলে যেতাম, লেফট, তো ওইটাকে আমি ব্যালেন্স করে চলতাম, সেই জোকটা কেটে দিয়েছে। তো খুব ভালো করে হুম, বুদ্ধি করে এডিট করেছে আর কি জিনিসটাকে। হুম, এবার আমার হুম, কথা হচ্ছে কি যে তুমি ধরো একটা প্যাটার্ন খুঁজলে যে অডিয়েন্সের এইটা জিনিসটা দেখতে পছন্দ করে, ঠিক আছে, হুম, তুমি সেই প্যাটার্নটাকে কেটার করতে শুরু করলে খুব বুদ্ধি করে, সেটা তো তাহলে তুমি ফেক করছো। এবার সেটা তোমার প্রচন্ড ক্রাফট আছে, তুমি করছো। এবার আমার কথা হচ্ছে রিসিভিং এন্ডে সে যদি বুঝে যায় যে তোমারটা একটা ক্রাফট, তুমি একটা ক্রাফট দিয়ে একটা কিছু বলতে চাইছো নিজের সুবিধার জন্য, আমি বলছি যে এটা যে একটা পারফরমেন্স, যেটা তুমি বুঝতে পারছো, সেটা রিসিভিং এন্ডের লোকজনের জন্য বুঝতে পারে যে দিস ইজ আ ভেরি প্ল্যান্ড হুম, পারফরমেন্স হুম, হুম, কিউরেটেড। ঠিক আছে, হুম, হুম, এটা ইটস হুম, নট আ ন্যাচারাল থিং। না হলে তুমি আমাকে বলো, হুম, অপূর্বা বলে যে মেয়েটা যে জোকটা বলেছিল, সেটাকে তুমি দেখবে সামাই এক জায়গায় ডিফেন্ড করে এবং করে বলে উমেন এম্পাওয়ারমেন্ট, দিয়ে তারপরে জোক বলে যে দেখো উমেন এম্পাওয়ারমেন্ট को सपोर्ट करने गया 3 FIR। ঠিক আছে, হুম, হুম, তাহলে হুম, সামাই রায়না উষা কাপিলাকে যেটা করেছিল, সেখানে যে হুম, জোকস গুলো বলেছিল, হোয়াট ওয়াজ দ্যাট সাগরনি? হুম, উষা হুম, হুম। কাপিলাকে রোস্ট করেছিল, ওটা দেখেছো নিশ্চয়ই, তো জানি হোয়াট জানি ওয়াজ জানি দ্যাট? জানি। ওয়্যার ওয়াজ না, এটা এটা উমেন এম্পাওয়ারমেন্ট? দেখো, আমি তো ব্যক্তিগত জীবনে ওই কথা কোনো মহিলাকে বলবো না, কিন্তু কুশা হ্যাঁ, কাপিলাকে রোস্ট করাতে এক্স্যাক্টলি কি বলেছিল আমার ঠিক মনে নেই। তুমি হেসে ফেলবে এবং না না, তার এবার পরবর্তী তুমি সাগর ফিল নিলাম, করবে কথাটা হচ্ছে যে যে তুমি, হাসা উচিত নয়। না ঠিক আছে, না এটাই না, মানে আমার কথা মনে হচ্ছে হয় যে ধরো তুমি, অ্যাকচুয়ালি তুমি হেসেছো কেন সেটা নিয়ে তুমি আনকমফোর্টেবল ফিল করবে। এটাই ডার্ক কমেডি ইন্টেনশন আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমি সামাই রানাকে, আমার মনে হয় না যে সামাই রানা যেটা করে এটা বিদেশেও হয়, প্রচুর কমেডিয়ানরা করে। আমাদের দেশে জিনিসপত্রকে আমরা সিরিয়াসলি দেখি। উষা কাপিলা নিজে হ্যাড্ডা ব্যাড্ডা 4টে উল্টোপাল্টা কাজ করে বেড়ায়, সেটাও রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তো না না সাগর নিলে একটাই নাকি, এখানে কুশা অনেক কাপিলা ব্যাপার ধরো যাই রয়েছে। করতে করুক, না না, কুশা হুম, কাপিলা যাই করছে করুক, আমার কথা হচ্ছে আমি কুশা কাপিলাকে ফলো করি না, আমি বলতে পারবো না কি করেছে, কিন্তু যখন তুমি হুম, একটা রেপ জোক মারছো, ঠিক আছে, রেপ নিয়ে হুম, জোক মারছো, ঠিক আছে, হুম, আর তারপরে ওই ইমেজটাকে ট্রান্সফর্ম করার জন্য তুমি কি করছো, হুম, যে বলছো উমেন, আমি তো অপূর্বা ওই যে কামব্যাকটা দিয়েছিল ওটা দ্যাট ওয়াজ উমেন এম্পাওয়ারমেন্ট, আমি এটাকে সাপোর্ট করি, হুম, হুম, এই হুম, দুটো হুম। কথা কন্ট্রাডিক্টরি না? তুমি আমার ওখানে আমার জোকটা রেপ কি ছিল, না, কুশা আমার আমার কাপিলার আমার রেপ জোকটা ছিল যেটা তোমার দেখে হাসি পেয়েছিল, সেই জোকটার মধ্যে একটা জোক ছিল যে কুশা কাপিলার সাথে যদি কিছু হয়, মানে ও এতটাই এরকম যে শি উইল স্টার্ট এনজয়িং দ্যাট, দ্যাট ওয়াজ দ্য জোক। না, আমার এই জোকটা মনে নেই, আমার এই জোকটা সত্যি বলতে তো মনে তুমি নেই তাহলে ভিজিট আমার। করে দেখে নাও এবং ভালো করে। ইনফ্যাক্ট আমি পুরো এপিসোডটা ইনফ্যাক্ট আমি দেখিও নি। আমার কাছে কিছু ক্লিপিংস এসেছিল, এইটুকুই মনে পড়ছে। আমার এইটুকু মনে আছে, এটা নিয়ে খুব বাওয়াল হয়েছিল যে সাবারানা এভাবে কুশা কাপিলাকে রোস্ট করে দিয়েছিল। এবং অ্যাকচুয়ালি আমি কুশা কাপিলাকে পছন্দ করি না। তো সেই জায়গা থেকে মানে কুশা কাপিলাকে সামাই রোস্ট করেছে, না সেই না, বিষয়টা আমার কুশা ভালো কাপিলাকে লেগেছিল। তুমি পছন্দ করো না বলে তাকে নিয়ে রেপ জোকস হতে পারে, না না এটা না তো না না, মানা যায় না। কখনোই না, কখনো না। না, শোনো, ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এই জোকটা আমি মনেই করতে পারছি না। ঠিক আছে, তো এক্স্যাক্টলি কি বলেছিল? সামারানা অনেক জায়গাতে বিতর্কিত জোক মারে এবং সেগুলো সবসময় সাপোর্ট করার মতন কখনো হয়ও না। এবং সেটা আমি এই পার্টিকুলার ভিডিওতেও বলেছি এবং আমি আজকেও বলছি যে এর পরবর্তীতে ল্যাটেন্ট শো আনছে। তার মানে সিজন 2 তে যা যা জোক মারবে সেগুলো কি অ্যাকচুয়ালি মানে সেটাকে কি আমি সাবস্ক্রাইব করবো? কখনোই নয়। ঠিক আছে, ইনফ্যাক্ট যে জোকটাকে নিয়ে কন্ট্রোভার্সি, সেই জোকটাকে ইটসেলফকে আমি জোক মনে করি। কখনোই আমি সেটাকে রণবীরের যে জোকটা বিয়ার বাইসেপসের, আমি সেটা কখনো জোক মনেই করি না। ঠিক আছে, এবার বিষয় আসছে যে তুমি সামাই রানাকে তুমি কিভাবে ক্রিটিসাইজ করতে চাইছো। ঠিক আছে, মানে তুমি যদি ক্রিটিক্যালি জাজ করো, এই যে প্যাটার্ন তুমি যেটা বলছো যে অডিয়েন্সের একটা প্যাটার্ন লক্ষ্য করা, তো অডিয়েন্সের প্যাটার্ন সবাই লক্ষ্য করে, এটা ফিল্ম মেকাররাও লক্ষ্য করে যে অ্যাকচুয়ালি অডিয়েন্স কি পছন্দ করছে দেখতে, করে তো। আমি আমরাও লক্ষ্য সেটাই করি। ছবির মধ্যে রাখবো। এটা আমার মনে ঠিক হয় আছে, আমরাও লক্ষ্য করি। দিনের একদম শেষে আমরা, একদম। আমার আমার এটাই বক্তব্য যে আজকে আমরা সামার রায়নার ব্যাপারটা ভাবছি কেন,
তার কারণ সামাই রানার 12 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, 30 মিলিয়ন ভিউজ চলে গেছে এই কারণে। যদি এই জিনিসটাই আজকে কেউ এমন করে যার 200 কেউ ভিউজ যাবে না, আমরা এটা নিয়ে মানে এই জিনিসটার আরেকটা সাইড দেখতাম বা দেখতাম না, হয়তো কথাও বলতাম না। তো আমার মনে হয় যে আমরা খুব কিছু কিছু সময় পার্টিকুলার কিছু লোকের সময় এগুলো বলি, সবার ক্ষেত্রে এগুলো বলি না, আমরা এই জাজমেন্ট এরকম ভাবে দিই না, এটা আমার বক্তব্য। কিন্তু হ্যাঁ, আমি আবারও বলছি, আমি অরিত্র যে পয়েন্টটা বললো খুশা কাপিলের যে দিকটা, আমার নিজেরও খুশা কাপিলিকা পছন্দ না, আমি সাগরনীলিকা বহু আগে বলেছি আমার একদম পছন্দ না। কিন্তু আমি সামাই রায়নার মানে শো কিন্তু আগে কখনো ভাবে দেখিনি, মানে আমি আগেও বলেছি এখনো বলছি, মানে আমি ওটার অডিয়েন্স না, আমি বুঝতে পারি না। আরে আমার এরকম সত্যি কথা যে আমি ওই স্ট্যান্ড আপ কমেডি জিনিসটার সাথে খুব একটা বেশি নিজেকে রিলেট করতে পারি না বলে আমি দেখি না হয়তো। তো সেটা আমার সমস্যা, আমি অতটা। না, আরেকটা বিষয় কি বলতো, রোস্টিং আর স্ট্যান্ড আপ কমেডি দুটোর মধ্যে তফাৎ রয়েছে। ঠিক আছে, রোস্টিং হচ্ছে যেখানে কোনো সীমা থাকে না এবং যেখানে খিস্তা খিস্তিটাই হচ্ছে কুলনেস। ঠিক আছে, যেটা অডিয়েন্স আমি নই, মানে খিস্তা খিস্তি করবে, একে অপরকে ডিফেম করবে, একে অপরকে কত ছোট করতে পারো, খাটো করতে পারো, এটা হচ্ছে আলটিমেট টার্গেট। রোস্টিং জিনিসটাই এটা, যেখানে রোস্টিং এর আমি কখনোই অডিয়েন্স নই, মানে আমি সামারা না কেন আমি কারো রোস্টিং আমি মানে রোস্টিং জিনিসটা আমার ঠিক জমে না। কিন্তু স্ট্যান্ড আপ কমেডি কিন্তু ডিফারেন্ট জিনিস আমার মনে হয়। স্ট্যান্ড আপ কমেডি আর রোস্টিং এই দুটোকে গুলিয়ে ফেলাও কিন্তু উচিত নয়। তো সামারানাকে তুমি মানে দেখো, বিষয় হচ্ছে যে তুমি যদি এত অ্যাঙ্গেল থেকে ভাবতে মানে যদি ক্রিটিক্যালি তুমি জাজ করো, প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি ভুল পেয়ে যাবে আমার মনে হয়। আমার এতটুকুই বলে, প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি ভুল পাবে। প্রত্যেকটা মানুষ সে টেমপ্লেট ফলো করছে বা কিছু প্যাটার্ন লক্ষ্য করছে অডিয়েন্সের মধ্যে। তুমি সবকিছু এরকম ভাবে ক্রিটিক্যালি জাজ করলে এরকম প্রচুর পেয়ে যাবে, প্রচুর পেয়ে যাবে। এটা এটার বাইরে কেউ নয়। আর অডিয়েন্স কিভাবে কনজিউম করছে, মানে ধুরন্ধর থেকে যে আলোচনা শুরু হলো, আমার মনে হয় যে ধুরন্ধরের যে ইম্প্যাক্ট আর সামাই রানার এই এপিসোডের যে ইম্প্যাক্ট, দুটোকে এক ব্র্যাকেটে রাখা যায় না। দুটোকে এক ব্র্যাকেটে রাখা যায় না, দুটো আলাদা। বা অ্যানিমেলের যে ইম্প্যাক্ট আর সামার রানার এই এপিসোডের যে ইম্প্যাক্ট, তুমি কোনটাকে এগিয়ে রাখবে, কোনটাকে এগিয়ে রাখবে তুমি? কোনটাকে এগিয়ে রাখবো ইন দ্য সেন্স, আমি বলছি যে ধরে নাও সামার রানার ইম্প্যাক্ট এপিসোডের জন্য যদি ক্ষতি হয়েও থাকে, যদি আমি তোমার কথা মতো মেনেও নি যে ক্ষতি হয়েও থাকে, তাহলে সেই ক্ষতি অ্যানিমেলের থেকে অনেক কম সামার রানার এপিসোডের। মানে কোনো সাচাস কেন, তো আমি কোনো ক্ষতি কিভাবে কম, কিভাবে কম? কেন, তোমার এই এপিসোডটা তোমার কি মনে হচ্ছে যেটা ধরো অ্যানিমেলের সমান ক্ষতি? অ্যানিমাল দেখে একটা লোক শিখছে কি যে আমি একটা মেয়েকে যা খুশি তাই বলতে পারি, যা খুশি তাই করতে পারি, এই অ্যাটিটিউড আমরা দেখেছি, ঠিক আছে, লোকের মধ্যে, যেটা বাংলার ফ্যান্সদের মধ্যে হয়ে থাকে। এবার এইটা যদি অ্যাটিটিউড হয়, তো সামাই রায়নার শো দেখেছে কি শিখছে? প্রথম কথা না না, শিখছে যে আমি যাকে যা খুশি শিখতে দিতে পারি, যাকে যা খুশি আমি জোকের নামে। আমি ধরো তোমাকে এক্ষুনি এই এই ভিডিওটার মধ্যে ধরো তোমার মা বাবা তুলে আরো নোংরা নোংরা গালাগালি দিলাম, দিয়ে বলে আরে সাগর জোক করছে, হা হা হা। এটা তো জোক নয়। তো তার না না মানে হচ্ছে কি? এবার তারপরে আমি এই জোকের নামে বেরিয়ে যেতে পারি যে বলবো আমি কমেডি করছিলাম। আর সেকেন্ড হচ্ছে কি, এটাতে যদি আমি ক্যান্সেল আউটও হই, মানে আমাকে লোকে গালাগালিও করে, লোকে আমাকে কল আউট করে আমার খারাপটার জন্য, সেটা থেকেও কাম ব্যাক করা যায় এবং করে সেটাতেও পাবলিককে আবার আবার বোকা বানিয়ে আবার তাদের মন জিতে নেওয়া যায়। বিকজ আমাদের এখানে নেতারা সেই জিনিসটাই করে আসছে বহু বছর ধরে, যেটা এখন সামাই রায়না করছে। তো এটাই লোকে শিখছে, এটাই শিখছে। তো এটা সেমই তো ইম্প্যাক্ট হচ্ছে কি না, তুমি লোকে শোটা বলতে কি ল্যাটেন্টের, তুমি শোটা বলতে কি ল্যাটেন্টের কথা বলছো নাকি এই পার্টিকুলার এপিসোডটার কথা বলছো? কোনটার কথা বলছো এক্স্যাক্টলি? আমি অ্যাজ আ ওভারঅল হিজ পার্সোনালিটি, অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ ও যে জিনিসগুলো করছে, যে জিনিসগুলোকে প্রমোট করতে করতে যাচ্ছে, ওভারঅল জিনিসটারই কথা বলছি, ওভারঅল জিনিসটার কথা বলছি। আর আমাদের অ্যাকচুয়ালি কি বলতো, রিসিভিং এন্ডের লোককে তুমি যতটা ইন্টেলিজেন্ট ভাবছো, যদি সেটা সত্যিই হতো, আমরা কদিন আগে একটা পডকাস্ট করছিলাম, সেখানে আমি একটা জায়গায় বলেছিলাম বাঞ্চোত, ইয়াশ রাজের ব্যাপারে কথা হচ্ছিল, আমির খানের ব্যাপারে কথা হচ্ছিল, তুমি দেখেছো ম্যাক্সিমাম কমেন্ট ওটা নিয়ে পড়েছে, লোকে ওটাতে খুব এনজয় করেছে, ওটাতে খুব এনজয় করেছে। তো লোকে অ্যাকচুয়ালি গালাগালিতে হাসে, সিম্পল একটা গালাগালি যেটা আমরা রাস্তায় শুনছি সব জায়গায়, সেটাতে আমাদের এত কি হাসি পাওয়ার মতো, এটা কি হয়েছে? তো লোকে এখনো এটাতেই হাসে। আর তুমি যে ফরেনের সাথে তুলনা করছো, ঠিক আছে, তোমাকে তো বুঝতে হবে যে রিসিভিং এন্ডের লোকটা সেটাকে আর্টকে কি আর্ট হিসেবে নিচ্ছে। এই যারা তুমি বলছো, তুমি ফেসবুক খোলো, এই যে সামাই রায়নার প্রশংসায় লোকে পঞ্চমুখ হয়ে যাচ্ছে, আরে বাবা কি লাইভ লেসন দিল, কি করলো। তার মানে কি সে আর্ট আর ওই যে ওটার যে একটা পারফরমেন্স ছিল, স্ক্রিপ্ট ছিল, সেটা ডিফারেন্সটাই করতে পারেনি। যে জিনিসটা ধুরন্ধরের ক্ষেত্রেও ডিফারেন্স করতে পারেনি, সামাই রায়নার ক্ষেত্রেও সে ডিফারেন্সটা করতে পারেনি। লোকে ভাবছে হ্যাঁ সামাই রায়না সত্যি কাঁদছে বিশাল কিছু, ঠিক আছে। নাহলে আমার কথা হচ্ছে কি যে তুমি আর ও তো ওই যেটা বললাম, ওই ট্রিকটা হচ্ছে হেভি, দারুণ ট্রিক। ও তো বলছে হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গাই, যে ও বলছে, ও বলেই দিচ্ছে যে আমি ক্যারেক্টার প্লে করছি, আমি খুব বুঝে গেছি, আমি এইভাবে খুব বুদ্ধি করে এবারে খেলবো। এই জন্য এবারে সব বুদ্ধি করে মানে যেগুলোতে লোকে ট্রিগার হতে পারে সেই জোকস কেটে দিয়েছে, এডিট করে দিয়েছে। এই সেম শোটা ও অনেকদিন আগে থেকেই পারফর্ম করছে, ও আরেকবার পারফরমেন্স দিচ্ছে, এবারে এটাকে লাইভ করেছে, ইউটিউবে নিয়ে এসছে।
তো খুব বুদ্ধি করে জিনিসটা করছে। তো এইটা বুদ্ধি করে এবার যারা ওটাকে রিয়ালিটি ভাবছে, আমি তো আই এম পিটি ফর দেম যে যারা এটাকে রিয়ালিটি ভাবছে, এবং রিয়ালিটি 90% লোকে ভাবছে। তো এটাই বলার, আমার আমার কিছু না, মানে সেটা আপনি নিতেই পারেন, রিসিভিং এন্ডে বসে আপনি এনজয় করতেই পারেন, তাতে কি আছে। না, মোদ্দা কথাটা হচ্ছে যে তোমার এই যে মানে খিস্তি দেওয়ার যে বিষয়টা, বা এই যে জোক ক্র্যাক করা, রোস্টিং করা, এই বিষয়টা তোমার পছন্দ না, এটা হচ্ছে তোমার মোদ্দা কথা, যে এই না কালচারটা না আমার প্রমোট কথা করছে হচ্ছে, ইউথের না মধ্যে। না আমার বক্তব্য হচ্ছে কি, যে তুমি হুম যদি, তোমাকে আমি একটা খারাপ জিনিস দিয়ে, তুমি এক্সাম্পলস, ভালো জিনিসের এক্সাম্পলস কেন দেয়, ভালো হুম জিনিসের এক্সাম্পলস কেন দেয়? হুম তোমার মা বাবা, যে এই যে মা বাবার কথাতেই আবার বয়েল ডাউন করে আসছে, কোনো বাবা মা দেখেছো নিজেই বসে বসে নিজের ছেলে মেয়েকে গালাগালি শেখাচ্ছে? হুম গালাগালি তো হুম সমাজে অ্যাভেলেবেল আছে, বাবাও জানে যে দুদিন পর আমার ছেলে গিয়ে শিখবে, স্কুলেও শিখবে, কলেজেও শিখবে। তো দেখেছো বাবা বসে বসে নিজের ছেলেকে শেখাচ্ছে যে বল এ ড্যাশ কে ড্যাশ, এরকম শেখাচ্ছে? দেখেছো কোনোদিনও কোনো বাবাকে দেখেছো? হুম দেখে নাও না হুম পুরো হুম চারিদিকে ঘুরে, তোমরা তো প্রচুর দেখেছো, বন্ধু বান্ধব কারণ না সবাই বাবা দেখেছো, কোনো বাবা দেখেছো নিজের ছেলেকে গালাগালি শেখাচ্ছে? দে গিভ ইউ তোমাকে শেখায় ছোটবেলায় এটাই শেখায় যেটা বলো না, ঠিক আছে? সে হুম একটা সার্টেন শিক্ষা দেওয়ার চেষ্টা করে, তুমি আলটিমেটলি বলবে, ঠিক আছে? কিন্তু তোমাকে ছোটবেলা থেকে সেটা শেখানো হয় না। কারণ তোমাকে যদি একবার শিখিয়ে দিতে শুরু করে যে এইটা খারাপ জিনিস এবং এইটাই, এটা কর, দেখ এটা করে পপুলারিটি পেতে পারিস, তোমাকে ছোটবেলা থেকে শেখায়। দাউদ ইব্রাহিমের কাছে কোটি কোটি টাকা আছে, তোমার বাবা কি ছোটবেলা থেকে তোমাকে দাউদের গল্প বলে বলে বলেছে যে তুই বড় হয়ে ডন হ, তাহলে হুম তুই 1,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা কামাতে পারবি? বলেছে হুম কোনোদিনও? বলেনি তো। তো তুমি যদি হুম তাকে একবার ওইগুলো বলতে শুরু করো, তার মধ্যে যদি এটা ফিড করতে শুরু করো, তাহলে সে ফিউচারে গিয়ে কি, কিসে তৈরি হবে, কিসে ট্রান্সফর্ম হবে, উই ডোন্ট নো। তো ধরো আজকে একটা, হুম ধরো যারা, ধরো 30-35 বছরের লোক, সে সামাই রায়নার কনজিউম করছে, ধরো ফর এক্সাম্পল বলছি, শোজে যাচ্ছে, টিকিট কেটে দেখছে, তার হাজারটা হুম কাজ আছে, তার কিছু যায় আসে না, সে বেরোবে, সে অন্য কাজে ব্যস্ত হয়ে, ঠিক আছে? হুম হুম কিন্তু যাদের এখন ইমপ্রেশনেবল এজ, তারা যখন এই কন্টেন্টটা দেখছে এবং দেখছে এটা দিয়ে কুল সাজা যেতে পারে, এবং এটা বলে পার পাওয়া যেতে পারে, যে এইটা বলেও আমি বেরিয়ে যেতে পারি ওয়ার্কআউট করে, তো সে সেটা শিখছে, এবং শেখার পরবর্তীতে সেটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে শুরু করবে, এবং যখনই হুম অ্যাপ্লাই করতে শুরু করবে, এবার সেটা তার কাছে বিশাল বড় করে ব্যাকফায়ার করতে পারে, এবং তখন তার কাছে তো কোনো ব্যাকআপ নেই। হুম তুমি যদি তোমার বিহেভিয়ার রণবীর কাপুরের অ্যানিমালের মতো হোক, চাই সামাই রায়না যেরকম ভাবে কুল সাজে, তুমি যখনই ওটাকে ভাবছো যে ওটা অ্যাকচুয়ালি রিয়েলিটি, ওটা তুমি ওটা যেই প্লে করতে যাবে কুল সাজবার জন্য, তো তোমার কাছে ওটা খুব বাজেভাবে ব্যাকফায়ারও করে আসতে পারে। তোমার ধরো স্ক্রিনশট হুম ফেসবুকে কেউ ভাইরাল করে দিল, তো ইউর হুম লাইফ উইল বি গন, তোমার কেরিয়ার উইল বি ফিনিশড, তোমার হুম উপরে পুলিশ কেস হতে পারে, এ হতে পারে, তো সিরিয়াস রিপারকাশন হতে পারে। যে কোনো একটা লোক যে হুম বসে আছে, তার কাছে সামাই রায়না তো পয়সা কামিয়ে বেরিয়ে যাচ্ছে, খুব ভালো কথা, তারটা তো আর্ট ক্রাফট, আমি মানছি। কিন্তু আমি রিসিভিং এন্ডের লোকেদেরকে বলছি যে আপনি বুদ্ধি লাগাতে শুরু করুন। আমার চিরকাল এটাই থাকে যে সেলিব্রিটিদেরকেও, কোন ফিল্ম স্টারদেরকেও জেনুইনলি ফলো করবেন না। তুমি তো সাগর নীল বলছিলে যে ডিরেক্টরদেরকে আমি এবার থেকে ভরসা করবো না, ডিরেক্টররা নিজের ছবির প্রমোশনে এসে মিথ্যে কথা বলতে পারে। তো আমার কথা হচ্ছে যে সেটা তো কমেডিয়ানরাও এসে মিথ্যে কথা বলতে পারে। হুম ডোন্ট ট্রাস্ট দেম একদম। ব্লাইন্ডলি, ডোন্ট ট্রাই টু ফলো দেম, আমার এটাই বক্তব্য, যে এটাকে একদম না, আমার তুমি এখন কথা হচ্ছে, entertainment এর জন্য দেখো, শেষ। আমার হচ্ছে এখন কথা হচ্ছে অরিত্রদা, মানে তোমার কথা যেরকম শোনাচ্ছে আমি সেই টোনে গিয়েই বলছি আর কি, সেই স্পিয়ারে নেমে, যে ধরে নাও তোমার দাবারু সিনেমাতে তুমি ইন্টারভেল ব্লকে যে দেখালে যে যে তোমার প্রোটাগনিস্ট বাচ্চা একটা ছেলে, সে একটা কাইন্ড অফ আর কি অ্যাকশন দিল, এবং সে একটা মানে একটা যানবাহনের নিচ দিয়ে আর কি ডাইভ দিল, এবার সেটা দেখে ওই বয়সেরই একটা ছেলে রিয়েল লাইফে করলো কুল সাজার জন্য, সিনেমাতে দেখেছি আমি করবো, সেটার দায় কি তোমার উপরে বর্তায় যে তুমি স্ক্রিন প্লে রাইটার? তা তুমি এটা আমাকে বললে বলে আমি কনসিয়াস হলাম, তো নেক্সট টাইম থেকে আমি যদি বাচ্চাদের জন্য ফিল্ম বানাই আমি কনসিয়াস হব, ঠিক আছে? ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়টা, যে এই রকম ভাবে ভাবলে তোমার হাত পা বেঁধে যাবে। তুমি যেভাবে ভাবছো এইভাবে যদি সবাই ভাবা আরম্ভ করে, তাহলে স্ক্রিন প্লে রাইটার থেকে শুরু করে স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে শুরু করে সবার হাত পা বেঁধে যাবে। আমি না না, তোমাকে কিন্তু যেটা আমি এখন তো দিলাম, তোমাকে এর আগে আমি কি তোমাকে বললাম যে এখন দিলাম, আমি আমি তো, তোমাকে শুনলাম, আমি তোমাকে আমি বলছি দেখো আমি কোথায় সামেরানা গুড ইম্প্যাক্ট কিভাবে আমি তোমাকে বলি, আমি তোমাকে একটা কামব্যাক দিলাম যেটা সামেরানা আমাকে শিখিয়েছে, হুম, বুঝলে? তো পজিটিভ ভাবে কে কাজে লাগাবে আর কে খারাপ ভাবে কাজে লাগাবে, সেটা তার উপরে ডিপেন্ড করছে। আমার সবসময় এটাই মনে হয়। ধরি, আমি মানে ধরে নাও আদিত্য ধর, আমি একটা কথা দুরন্দারে আলোচনাতে 14 বার বলেছি, এই কারণে শুরুতে ডিসক্লেমার দিয়ে দেয় যেটা কিন্তু ফিকশন। আদিত্য ধর কিন্তু এবং এই সেটা একটা বড়, জায়গায় সেট ফেলেছে, এবং এটা সেটা কিন্তু পুরোটা বিশাল ফিকশন। বড় script। এবার তার পরবর্তীতে কায়দাটা করছে, সেই কায়দাটা আমি ধরলাম সামাই রায়নাও করছে,
কিন্তু এটা অডিয়েন্সের উপরে দায় বর্তায়, আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে সবার আগে দায় বর্তায় যে কেন অডিয়েন্স এই অব্দি ইন্টেলেকচুয়াল হয়নি, এই অব্দি তার বোধ নেই, 18 বছর বেশি যাদের বয়স, যে তারা এইটুকু বুঝতে পারছে না যেখানে ডার্ক ননসেন্স দেখা যাচ্ছে। শ্রাবণীল একটা সেকেন্ড, আমি একটা কথা বলিনি। শ্রাবণীল, আমি তো একটু আগে তোমাকে এই পয়েন্টটাই বললাম, তারপরে তুমি যে বলছো আমি কামব্যাক দিচ্ছি, আমি তো তোমাকে বললাম যে রিসিভিং এন্ডের লোকেদেরকেই আমি বলছি, যারা কনজিউমার, যে আপনার না এগুলো না না না, ব্লাইন্ডলি তুমি সামাই রানাকে ধরে ইনক্লুড করেই বলছো, দুটোর মধ্যে পার্থক্য আছে। যে সামাই রানার জন্য এই ক্ষতিটা হচ্ছে সমাজে, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে ইটস অলরেডি দেয়ার। সামাই রানার মতন একজন লোক, আদিত্য ঘরের মতন একজন লোক দেখিয়ে দিচ্ছে যে লোককে এভাবে চুদু বানানো সম্ভব। এইটা হচ্ছে পার্থক্য। আমার একটাই বক্তব্য, তো সেটা তুমি ওদেরকে ব্লেম দেওয়ার থেকে সবার আগে আমাদের এডুকেশন সিস্টেমকে, বাবা মাই শেখাতে পারেনি যে বাবা মার সঙ্গে কথা বলতে হয়। সেখানে সামাই রানা এসে যদি 18 বছরের একটা ছেলেকে 16 বছরের ছেলেকে যদি শিখিয়ে দেয়, তাতে ভুল কি আছে? বাবা মাই সেই গ্যাপটা তৈরি করেছে ছেলের সঙ্গে। এটা আমারও এটা বক্তব্য। এবং লাইফ লেসনটা, আমি লাইফ লেসনের বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমার কোথাও একটা কি মনে হয় যে মানুষ যে কোনো মোমেন্ট থেকে যে কোনো জিনিস যদি ভালো কিছু নিতে পারে, তাহলে সেটার মধ্যে কোনো ক্ষতি নেই, সমস্যা নেই। এবং সেটা 1 মিনিটের একটা মানুষের সাথে আলাপ হোক, একটা ছোট্ট ভিডিও, কারণ এরকম প্রচুর জিনিসপত্র হয়। মানে তুমি যদি একটা উষোর ভিডিও দেখো 10 সেকেন্ড, মানে একটা ফুটে, মানে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটা ভিডিও আসে, সেটা দেখে তুমি যদি কিছু জানো, শেখো, সেটা যদি কাজ করে, তাহলে কি আমি বলবো যে ওটা আমায় কাজ করাতে পারে না, ওটা শেখাবে কেন আমাকে? কিন্তু আমার যেটা বক্তব্য, যদি আমরা এতটাই কনসিয়াস হই, আমরা তিনজনই কথাগুলো আজকে বলছি এবং আমরা তিনজনে প্রচুর কনসিয়াস, তাহলে তো আমাদের ভিডিওতে প্রথম কথা কোনো বাজে শব্দ আসতে পারে না, আমরা কোনো খারাপ কথা যদি আমাদের ভিডিওতে বলিনি, আমরা যা বলেছি প্রত্যেকটা কথা মানুষ ভীষণভাবে পাই না, এরা পলিটিক্যালি কারেক্ট, যাই জীবনে হোক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা নিজেদেরকে সেটা করতে পেরেছি? তাহলে উত্তর হচ্ছে না, করতে পারিনি। তুমি বলো তুমি করতে পেরেছো? আমি তো বলছি আমি পারিনি করতে, কারণ আমার নিজের আমরা রোস্টেড রিভিউ করে আমি রোস্ট রিভিউ করেছি, রূপমদা তবলা করেছে, অরিত্রদা শুয়ে শুয়ে রিভিউ করেছে, আমরা কত শিল্পীকে কত উল্টোপাল্টা বলেছি। সেখানে তো সামাই রানা একই কাজ করছে, ও আরো ইন্টেলেক্টের সঙ্গে করছে, ওর আরো ফ্যান ফলোইং হয়েছে, আমাদের ফ্যান ফলোইং নেই। এটাই তুমি বলতে চাইছো যে তুমি মুভি রিভিউ করো, তুমি কোন ডিরেক্টরকে ক্রিটিসাইজ করছো, আর একটা রেপ জোক, অ্যাবর্শন জোক, বোথ আর ইন দ্য সেম লেভেল। না, কখনো এক নয়, কখনো এক নয়। ক্রিটিসাইজ করা, আমরা ক্রিটিসাইজ রিভিউ করলেও আর কখনো এক নয়, আমি এটা কখনোই বলছি না যে কখনো এক। জিনিসের রিসিভিং এন্ডের ইম্প্যাক্টটা সম্পূর্ণ আলাদা। আমাদের ভিডিও দেখে, ঠিক আছে, যে যেভাবেই রোস্ট করুক, সাগর নীল যেভাবে করুক, রূপম যেভাবে করুক, আমিও যেভাবে করি, সেটা একটা সিনেমার উপরে, যে সিনেমা এরকম ভাবে দেখবো নাকি হাসলো, বা হয়তো সিনেমাটাও দেখলো, ওটা একটা স্কেচ হিসাবে দেখলো, দে নো আমাদের ওভারঅল ইম্প্যাক্টটা কারোর উপর নেগেটিভ আছে কি দেখেছো? যে আমাদের ভিডিও দেখে কেউ কাউকে গিয়ে কিছু বলেছে উল্টো পাল্টা কিছু? তাহলে তুমি যদি বলছো যে ওই সেম ইম্প্যাক্টই যদি হচ্ছে, তো তাহলে তো ওই হিসাবে বাংলা ইন্ডাস্ট্রির সব ডিরেক্টরদেরকে এতদিনে তো তাহলে অডিয়েন্সের কুপিয়ে ফেলা উচিত সেই হিসাবে। তোমার সেটা করছে না। তাহলে প্রথম কথা হচ্ছে যে রেপ জোক, ঠিক আছে, এটা সামাই রানা যেটা করেছে, আমি অ্যাকচুয়ালি কুশা কাপিলের ভিডিওটা আমি বারবারই বলছি, আমি একেবারেই মনে করতে পারছি না, ওটা যদিও করে থাকে আমি সেটাকে সমর্থন করি না। অ্যাবর্শন জোক তো করেছিল অনলাইনে, অ্যাবর্শন নিয়ে ও নিজেই পার্টিকুলার যে এপিসোডটা, সেখানে সরি বলেছে, ক্ষমা প্রার্থীও বলেছে, অরিত্রদা তুমিও এরকম হয়েছে যে আগে তুমি কিছু করেছো এবং পরবর্তীতে তুমি এসে বলেছো যে না এটা আমার ভুল ছিল, আমার এটা করা ঠিক হয়, ঠিক আছে। তো সামাই রানাও সেই একই কাজ করেছে, ভুল তো স্বীকার করে নিয়েছে। তো আমাদের অনেকে এরকম পাস্টে ভুল রয়েছে যেগুলো আমরা স্বীকার করে নিই, মেনে নিই এবং এগিয়ে যাই জীবনে, এবং মানুষও ক্ষমাশীল চোখেই সেটাকে দেখে যে ঠিক আছে এটা হয়েই থাকতে পারে, আগে হয়েছে, এখনো ম্যাচিওর হয়েছে, এটাই এনাফ। তো সেই একই কথা আমি সামাই রানার ক্ষেত্রে এই ক্ষেত্রে বলবো। আর শোনো, রেপ জোকের সঙ্গে কোনো কিছু তুলনা চলে না, আমি এই বিষয়ে তোমার সঙ্গে সম্পূর্ণরূপে একমত। এবং এটা যদি করে থাকে তাহলে এটা সামাই রানা 100% ভুল করেছে, এ বিষয়ে আমার কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা এখানে শুধুমাত্র সামাই রানা নয়, মানে ব্যাপারটা এখানে সামাই রানাকে পছন্দ করা বা সামাই রানাকে হেট করার বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে আমার প্রথম থেকে মুদ্রা ছিল, গত বছর আমি একটাই কথা বলেছিলাম, সামাই রানার মতন লোকজনকে তুমি খোলা ছুট দিয়ে দাও, তাতে যেটা হবে সেটা হচ্ছে যে আরো 50টা লোক বলার সাহস পাবে যারা অ্যাকচুয়ালি কাজের কথা বলতে চায়। সামাই রানা কিন্তু সব সময় যে খুব কাজের কথা বলে তা নয়, ও যে যোগগুলো করে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পলিটিশিয়ানদেরকে নিয়ে, ধরো আমি যে সেন্সে বলছি, আমার মিমস কিন্তু কখনো না অ্যাবর্শন নিয়ে হয়, না অন্য কিছু নিয়ে হয়, কোনো কিছু নিয়ে হয় না। আমার যদি মিমস তোমরা ফলো করে দেখো, ম্যাক্সিমাম সেগুলো পলিটিশিয়ান কেনা হয়। কিন্তু এই যে লিবার্টিটা, সেটা কিন্তু আমাকে একজন সামাই রানার মতন কেউ দিচ্ছে, যে কোনো কিছু বলা যায়। আমার যদি একটা থট একটা পলিটিশিয়ানকে নিয়ে আসে, আমি সেটা মিম আকারে প্রকাশ করতে পারবো।
সেই লিবার্টিটা কিন্তু আমাদের দেশ থেকে গায়েব হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একজন পলিটিশিয়ানকে নিয়ে তোমার মনে সাগর নীল, ইউ আর লিভিং ইন ফুল প্যারাডাইস। আমি তোমাকে সত্যি কথা বলছি, তুমি আমার থেকে বয়সে ছোট, তোমার মনে হচ্ছে যে সামাই রায়নার মতো লোককে দেখে চারটে লোক এম্পাওয়ার হয়ে যদি ওপেনলি কথা বলে এন্ড তারা সেটা বলতে পারবে। বিহারে একটা লোক, আমি তোমাকে পরে দেখে পাঠিয়ে দিচ্ছি, দর্শক যদি জানেন কমেন্ট করবেন, সে ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেল চালিয়ে জার্নালিজম করতো। সে ওখানকার রোড স্ক্যাম ইত্যাদি নিয়ে কথা বলেছিল, তাকে মার্ডার করে দিয়েছে। মধ্যপ্রদেশে এই জিনিস হয়েছে। তো সত্যি কথা, ইন্ডিপেন্ডেন্ট ভাবে বহু লোকই এরকম ইউটিউব চ্যানেল চালিয়ে সামাই রায়নার থেকে তাদের ইন্সপায়ার হওয়ার দরকার নেই, তারা করেছে এবং দে হ্যাভ বিন মার্ডার্ড। ঠিক আছে? তো তুমি যদি ভাবছো যে একটা কেউ কোথাও স্টেজে দাঁড়িয়ে খিস্তি দিচ্ছে, সেটা থেকে দেখে কেউ খুব লিবারাল হয়ে গিয়ে যে আমি ভাই বলতে পারবো দিয়ে সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে সে গ্রাউন্ডে নেমে কাজ করবে, এটা জীবনে হবে না। না, রিপোর্টিং অন্য জিনিস, আর স্ট্যান্ড আপ কমেডি বা মিমস না, তুমি ক্রিটিসাইজ করো না। তুমি চলো আমি তোমাকেই চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি সামাই রায়না থেকে ইন্সপায়ার্ড তো তুমি আমাদের প্রেজেন্ট গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে একটা 8 ঘন্টার ভিডিও বানাও। কখনো নয়, এটা সম্ভবই নয়। ঠিক আছে, এটা কখনো সম্ভবই নয়। আর বিষয়টা সামাই রায়না থেকে ইন্সপিরেশন নিয়ে তুমি সামাই রায়নার মতনই করতে পারবে, এটারও মাথার দিব্যি কেউ নেই। ঠিক আছে, না আমার কথা হচ্ছে যে ওপেনলি যে বলা, তুমি বলছো যে আমি ওপেনলি বলার ইন্সপিরেশনটা পাচ্ছি, আমি সাহসটা পাচ্ছি, তাহলে তুমি তো চিরকাল না, তুমি তো চিরকাল তো কোনো খারাপ জিনিস হলে, স্টেটে কিছু হলে, বাংলাদেশে কিছু হলে তুমি তো কথা বলো, তাই তো? তাহলে তুমি আমাদের প্রেজেন্ট যে স্টেটে যা প্রবলেম হচ্ছে এটা নিয়ে 8 ঘন্টার ডিটেলে ভিডিও বানাও, আনফিল্টার বানাও তো দেখি। তারপর তুমি তুমি বানিয়ে ফেলবে, তারপর যে রিপারকাশনটা হবে সেটা তুমি ফেস করতে পারবে কি? তুমি কিভাবে বলছো তুমি ইন্সপিরেশন পাচ্ছ? সামাই তো নিজে বলছে যে আমি এখানে দেখলাম যে ভাই সরি বলে দিলাম আমি, যে আমি সরি বলছি। কুনাল কামরাকে রিসেন্টলি একটা ইনভেস্টিগেশন হচ্ছে, জানো তো, এখন এই মুহূর্তে, এই কালকেরই খবর। কুনাল কামরা কিন্তু সরি বলেনি। কুনাল কামরা বলেছে আমি সরি বলবো না। তো কুনাল কামরা কতবার তাকে, সে তো একটা অথরিটিকে যারা পাওয়ারে বসে আছে তাদেরকে কন্টিনিউসলি কোয়েশ্চেন করছে, দিয়ে তার থেকে সে ব্যাকল্যাশও পেয়েছে, তারও শো ভাঙচুর করা হয়েছে, তার সাথেও প্রচুর হয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তাকে যখন এখন ইনভেস্টিগেশনে তুলে নিয়ে গেছে, সে কিন্তু সেখানে সরি বলেনি, তুমি দেখে নিতে পারো। কালকেরই ঘটনা, কালকে না পরশুর ঘটনা। ব্যাপারটা হচ্ছে তুমি যেটা বলছো সামাই রায়না যেটা করে সেটার মধ্যে দুটোর মধ্যে তফাৎ আছে। আমি বলছি তোমাকে, তুমি যেটা বলছো সেটা করবার জন্য স্ক্রিনটা কোনো কারণে, আচ্ছা তুমি যেটা বলছো সেটা করার জন্য সামাই রায়না আমার ইন্সপিরেশন কখনো হতেই পারে না। সেটা করার জন্য আমার ইন্সপিরেশন হতে পারে কি, রবিশ কুমার, বা হঠাৎ যদি উঠলো কথা, আমি যদি বাংলাতেও বলি, এরা ইন্সপিরেশন হবে তুমি যেটা বলছো সেটা করবার জন্য। সামাই রায়না যেটা করে সেটার থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি 4টে মিম বানালাম, আমি কারেন্ট গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করলাম, এইটা হতে পারে। সামাই রায়না ইন্সপিরেশন, সামাই রায়না লিবার্টি একটু বাড়িয়ে দিচ্ছে, এটা বলার মানে এটা কখনোই নয় যে আমি বলছি যে সামাই রায়না এত লিবার্টি বাড়িয়ে দিচ্ছে যে সেখানে প্রত্যেকে সিরিয়াস টোনে গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতে পারে। এতটা ইম্প্যাক্ট সামাই রায়নার আছে বলে আমি এটা দাবি করছি। একটু আগে যখন স্টেটমেন্টটা দিলে তখন তো ইফ বাটস গুলো তো বলনি, যে এখানে টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাইড আছে, তখন তো বলনি তুমি একটু আগে। তখন তো তুমি বলে সামাই রায়না লোকেদেরকে ওপেন ছেড়ে দাও, লোককে হেভি লিবারেট করে দেবে, তুমি এই স্টেটমেন্টটা দিলে। এখন যে আমি কাউন্টার করলাম তখন তুমি মানে যেরকম আমরা ইন্স্যুরেন্স পলিসি যখন কিনতে যাই, লোকে বলে এখানে সাইন করুন, কিন্তু ভিতরে টার্মস এন্ড কন্ডিশনস গুলো পড়তে দেয় না, কিন্তু পরে দেখা যায় যে আচ্ছা এটার জন্য বিল দেবে না ইন্স্যুরেন্স। তো ব্যাপারটা তো সেরকম হলো, টার্মস এন্ড কন্ডিশনস তো অবশ্যই থাকবে, এটা থাকবে না আশা করছো কেন? কারণ তুমি আমার সঙ্গে লাইভ কথা বলছো, তুমি আমাকে একটা আর্গুমেন্ট দিচ্ছ, আমি তোমাকে একটা আর্গুমেন্ট দিচ্ছি, সেখানে সেই আর্গুমেন্টটাতে আমি ধরে নাও কিছু একটা কুইক মোমেন্টে আমি কিছু একটা রেসপন্স দিচ্ছি, ঠিক আছে? এবার সেই রেসপন্সটা মানে পৃথিবীর সমস্ত ক্ষেত্রে সমস্ত ধারায় সত্যি হবে এটার কোনো গ্যারান্টি নেই, এটা এক্সপেক্ট করাটাই আমার মনে হয় বোকামি, এটা কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এটা তো অবভিয়াসলি এটা কিছু, হ্যাঁ বলো তোমরা বলো। আমার একটাই কথা, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে মানে এটা কি সম্ভব যে মানে আমার অরিত্রকেই বলার এটা সম্ভব? তুমি বলো এটা কিভাবে এটা তুমি মেনটেন করো, প্যারামিটারটা কি হবে যে এটার জন্য তোমায় রাখা যাবে, এটার থেকে বাড়তি হলে তোমাকে রাখা যাবে না বা তোমাকে ফলো করা যাবে না? তোমার একটা ভিডিওতে আমার জিনিসটা খুব মানে অদ্ভুত হয়ে অবাক হয়ে তুমি এটা বলেছো, তুমি ভিডিও থাম্বনেলে লিখেছো, টাইটেলে লিখেছো যে এই ছবিটা রিক্সাওয়ালাদের ছবি। তুমি ভিডিওতে কি বলেছো আমি দেখেছি, তুমি একটা কমিউনিটিকে ট্যাগ করছো ছবিটার দ্বারা যে এটা এদের ছবি, মানে এটা নিম্নমান। এবার তুমি ভাবো আজ থেকে 5 বছর আগে অঞ্জন দত্ত বলেছিল হকারদের মতো রিভিউ করে, ওই হকারদের কথাটা আমাদের খুব খারাপ লেগেছিল। এটা কি করে অঞ্জন দত্ত বলতে পারে? অঞ্জন দত্ত আমার সাথে ইন্টারভিউতে ক্ষমা চেয়েছে বা বলেছে আমার ওটা বলা উচিত, ওরকম ভাবে বলিনি।
এবং আমার অঞ্জন দত্তের সাথে ইন্টারাকশন করে মনে হচ্ছে সত্যি মানুষটা ওরকম ভাবে বলেননি। উনি সাগরলোর ভিডিওতে নাম নিয়েছিলেন। এবার তুমি আমাকে বলো, তুমি কি এটা চেয়েছো, এটা বলতে চেয়েছো ভিডিওটার দ্বারা যে আমি রিক্সাওয়ালাদেরকে মানুষ বলে মনে করি না বা ওদের অডিয়েন্স বলে মনে করি না? তুমি তো তোমার ভিডিও তোরকম কথা বলছো না, কিন্তু তুমি টাইটেলটা তো এটাই দিচ্ছ। এবার যদি আমি এটাই ধরি যে অরিত্র এই কথাটা বললো, তাহলে এবার প্যারামিটারটা কি হবে তুমি বলো? বলছি আমি এটার আনসার দিচ্ছি। তুমি যেটা বলছো যে আমি ওই টাইটেলে ব্যবহার করেছি, আমার ভুল, চলো মানলাম আমার ভুল, সত্যি আমি ওটা ব্যবহার করা আমার উচিত হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি যখন আমাকে বিচার করবে, তুমি আমি যে আগে পরে কি করি বা ওভারঅল আমার একটা ভিডিওর মধ্যে আমার কি পার্সোনালিটি বেরিয়ে আছে, আমি কিসে বিলিভ করি, আমার তো আমি সেটা একটা আমি তো সেটাই তো measure- বলছি আমি যে আমি আমি সেটা তোমার বলছি। ভিডিওটা যখন দেখি, সামাই রায়নার আমি ক্ষেত্রে আমি আমি একটা জিজ্ঞেস করিনি অরিত্র, আমি বলে নি, আমি যখন তোমার ভিডিওটা দেখলাম, তোমার কথাগুলো শুনলাম, আমার কিন্তু এই কথাটা মনে হলো না যে তুমি বলছো যে আমি রিক্সাওয়ালাদের মানুষ বলে মনে করি না। তুমি ওটা ওটা ওই ক্যাচটাই দিয়েছো, কিন্তু তুমি কিন্তু ওই জিনিসটাকে ট্যাপ করোনি। বা তুমি যদি অঞ্জন দত্তর ক্ষেত্রে দেখো, ও কিন্তু ট্যাপ করেনি, ও কিন্তু ওই ক্যাচটাই নিয়েছিল, ও কিন্তু ওই কথাগুলো বলেনি কিন্তু। তো আমার মনে হয় কি যে মানে আমরা ফালতুই ব্যাপারটাকে বিশাল বড় ইলংগেট না করছি, না, এটাকে দুটো ছাড়ি। আমি বলছি, এই যে দেখো ব্যাপার অঞ্জনদার হচ্ছে কথা যে তুমি আমি বলছো, ধরো আমি বললাম আমি অরিত্রদার ফ্যান, অরিত্রদার রিভিউয়ার ফ্যান, কিন্তু আমি অরিত্রদার রিভিউ দেখি কোনগুলো, ধুরান্দার দেখি, দেবদা একটা ছবি করলে দেখি, আমি ধরে নাও চার্লি 777 দেখলাম, কথার কথা যেগুলো নাম জানতে পেরেছি আমার অব্দি এসছে, আমি একজন সাধারণ দর্শক, আমি বেশি নিটিগ্রিটি জানি না। এবার কোনো একটা ভিডিওতে অরিত্রদা ট্যাগ দিয়েছে যে মানে একটা কি বলে টেক্সট দিয়েছে যে রিক্সাওয়ালাদের ছবি এটা। এবার আমি অরিত্রদার ফ্যান যেই মাত্র বললাম, আমি কিন্তু এটার সঙ্গে তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করছি না। সেরকম ভাবে সামাই রায়না, ধরে নাও কেউ বলছে যে কেউ ধরে নাও বলছে সোশ্যাল মিডিয়াতে যে সামাই রায়নার থেকে আমি এটা শিখলাম, তার মানে কিন্তু সামাই রায়না যা যা করেছে হিস্টোরিক্যালি তার কেরিয়ার জুড়ে, সে কোথায় রেপ জোক মেরেছে সেটাকে আমরা সমর্থন করি, ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম নয়। সামাই রায়না সব একদম 100% সবাই দেখে বসে রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে লিখছে, বা আমি দেখে বসে রয়েছি, এটা কিন্তু একেবারেই সত্যি নয়। তো ডেফিনেটলি সামাই রায়না যদি ধরে নাও যেখানে যার ভুল রয়েছে সেখানে সেটাকে তার ভুল তাকে মানতে হবে, যদি সে না মানে তাহলে যারা তার দর্শক তারা সেই ভুল বলে দেবে। তো সামাই রায়না যদি এরকম কাজ করে থাকে, সামাই রায়না 100% ভুল কাজ করেছে। কিন্তু এবার তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে ধরে নাও আমি ক্রিটিসাইজ করছি, এবার ক্রিটিসাইজ করছি এমন কিছু জায়গাতে যে জায়গাগুলোতে প্রত্যেকটা ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়ালকে ক্রিটিসাইজ করা যায়, ঠিক আছে? মানে সামাই রায়নাকে যে যে বেসিসে তুমি ক্রিটিসাইজ করছো এই এই পার্টিকুলার নোংরা জোকটা ছাড়া, বাকিগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেককেই ক্রিটিসাইজ করা যায়। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকের একটা দিক রয়েছে, প্রত্যেকের একটা গল্প বলার রয়েছে, এবং সেখানে কারণ এটা পিওর স্টোরি টেলিং। তুমি যে বলছো যে স্ট্রাকচার মেনে যেটাও করেছে, এটা পিওর স্টোরি টেলিং ও করেছে, এবং এটাই প্রত্যেকটা ফিল্ম মেকার করে থাকে। এই পার্টিকুলার যে এপিসোডটাকে নিয়ে কথা শুরু হয়েছিল, সেই এপিসোডটা তোমার কি হার্মফুল মনে হয়েছে তুমি আমাকে এক্স্যাক্টলি বলো। মানে মানুষ ধরে না নাও না 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 অনেক ক্ষেত্রে এরকম হয়। দেখেন, হ্যাঁ, আমি বলছি হার্মফুল তো নয়, এটা তো ভালো কথাই বলেছি। ওই সেগমেন্টটা তো হুম, আমি তার মানে হয়তো পয়েন্টটা আর্টিকুলেট করতে পারি না। আমার পয়েন্ট হুম, হচ্ছে যে এই যে পুরো জিনিসটা 1.5 ঘন্টার যে জিনিসটা, এটা পুরোটাই খুব কিউরেটেড, খুব হুম, চিন্তা ভাবনা করে এডিট করে বানানো একদম, হয়েছে, ঠিক আছে? হুম, টু হোয়াইট ওয়াশ হিজ ইমেজ, টু মেক আ হুম, কামব্যাক, খুব হুম, ভালোভাবে চিন্তা ভাবনা করে। আমার বক্তব্য হুম, হচ্ছে যে একটা লোক, একটা তো তার পার্সোনালিটি থাকে। ধরো হুম, রূপমের হুম, একটা পার্সোনালিটি আছে, রূপম সার্টেন জিনিসে বিলিভ করে, রূপমের ধরো একটা ফেমিনিস্টিক টেক আছে, ঠিক আছে? হুম, সে কোনো ছবি, হুম, এটা তো আমরা জানি কারণ আমরা রূপমকে দেখে আসছি তার বহু দিন ধরে রিভিউতে। এবার ধরো হুম, রূপম একটা সার্টেন ছবি যেটা হয়তো ফিমেলদেরকে ব্যাশ করছে, কিন্তু রূপম ওটাকে ভালো বলেছে। এটা দিস ইজ হুম, ওয়ান অফ দ্য কেস। হয়তো ওখানে ওর ক্রাফটটা সুপারসিড করে গেছে, পারফরমেন্স দারুণ লেগেছে, বা হয়তো ডিরেক্টর ওর পছন্দ ছিল ওই জন্য ও ভালো বলেছে। দিস ইজ হুম, ওয়ান অফ এক্সেপশনাল কন্ডিশন যেখানে হুম, হিউম্যান নেচার বা হিউম্যান ইনস্টিংক্টের জন্য হি হ্যাজ ডেভিয়েটেড ফ্রম হিজ পার্সোনালিটি। এটা আমাদের হুম, প্রত্যেকের ক্ষেত্রে হয়, ঠিক আছে? হুম, হুম, বাট তুমি আগে পিছে যদি তাকিয়ে দেখো, ঠিক আছে, রূপম ইজ দিস, রূপমের এইটাই পার্সোনালিটি, তার 7-8টা ট্রেট আছে, ঠিক আছে? হুম, এবার আমার বক্তব্য হচ্ছে কি, যে সামাই রায়না তুমি এটার আগে যদি দেখো, এই যে নোংরা জোকস বলা, এই যে একটা বাচ্চা তার জন্য 16 কোটি টাকার ইনজেকশন এসছে, ঠিক আছে, মা বাবা ভাবছে 16 কোটি টাকার ইনজেকশন, চলো বাচ্চাটাকে মেরে দিই, ঠিক আছে, আমরা এই হুম, টাকাটা নিয়ে নেবো, অ্যাকাউন্টে চলে এসছে। এই জোক থেকে শুরু করে, রেপ জোক থেকে শুরু করে, অ্যাবর্শন জোক থেকে শুরু করে, আমি সবই নোংরা নোংরা কথা বলেছি। হুম, বাচ্চারা হুম, ট্রেন হুম, লাইনে পড়ে পড়ে পিছিয়ে যাচ্ছে, আমি দেখছি মজা আসছে আমার নেটফ্লিক্সের থেকেও বেশি। তো এই ধরনের হুম, কথাবার্তা আমি বলে গেছি কন্টিনিউসলি, প্রচুর, আমি আরো এক্সাম্পল দিতে হুম, পারি, বলে গেছি। হুম, আজকে আমি হঠাৎ করে র্যান্ডামলি একটাই ভালো কথা বললাম, তাহলে হোয়াট ইজ মাই পার্সোনালিটি? এই ভালো কথাটা হুম, কি আমি খুব প্ল্যান করে বলছি না? মানে আমি হুম, ধরো 10টা কথা বলেছি আজ অব্দি জীবনে,
9টা আমি খারাপই বলতাম, ওটা আমার পার্সোনালিটি নাকি 10 নম্বর কথাটা যেটা আমি একটা ভালো খুব চিন্তা ভাবনা করে বলেছি দ্যাট ইজ মাই পার্সোনালিটি উইল বি জাজড অন দ্য বেসিস অফ হোয়াট দ্যাট ওয়ান কথা নাকি 9টা কথা যেটা আমি প্রিভিয়াসলি বলেছি। রূপমকে আমি কিসের বেসিসে বিচার করবো, যে রূপম ওভারঅলে কিরকম মানুষটা, নাকি ওই একটা দিন সিঙ্গেল। অঞ্জন দত্তর কথা তুমি বলছো যে উনি বলতে চাননি, ওটা একটা হিট অফ দ্য মোমেন্টে বলেছিলেন। অঞ্জন দত্ত প্রচুর কাজের মধ্যে, টেলিফিল্মের মধ্যে, সিনেমার মধ্যে, গানের মধ্যে খুব সাধারণ সরল লোকেদের কথা বহুবার উঠে এসছে, যারা নিম্ন মধ্যবিত্ত লোকেদের কথা ওনার গানের মধ্যে উঠে এসছে। তো উনি যে ওটাতে বিলিভ করেন না, ওটা যে একটা হিট অফ দ্য মোমেন্টে বলছেন, সেটা তখন ওনার আগের কাজটা দেখলে বোঝা যায় যে ইট ওয়াজ দ্য হিট অফ দ্য মোমেন্ট রিয়াকশন। এটা ওটা ন্যাচারালি হিউম্যান ইনস্টিংক্টে। কিন্তু আমি পার্সোনালিটিটাই আমার ছিল হচ্ছে আজ অব্দি আমি মেয়েদেরকে নিয়ে ভুলভাল জোকস বলতাম। আজকে আমি খুব প্ল্যান করে এসে বলছি যে মেয়েরা আরে দেবী দুর্গা। আমি তো দারুণ মানে এম্পাওয়ারমেন্ট মানে আমি এছাড়া বুঝিই না। তাহলে কোনটার বেসিসে আমি বিচারটা করবো? তোমাদের থেকে শিখতে যাই, আমি তো শিখতে যাই, আমি তো লাইভ লেসন তোমাদের থেকে শিখি, তুমি আমাকে বলো। ব্যাপার হচ্ছে যে অ্যানিম্যাল যারা সেলিব্রেট করেছে তারা খুব খারাপ মানসিকতার লোক বা মহিলা, এইটাকে একটা প্রমোট করা হয়েছিল অ্যানিম্যাল যখন রিলিজ করেছিল তখন। আমার এটাকে নিয়ে চরম বিরুদ্ধাচরণ আমি করেছিলাম, যে আমার এরকমটা মনে হয় না। অ্যানিম্যাল যারা সেলিব্রেট করেছে, যাদের পছন্দ হয়েছে, তার মানে তারা হচ্ছে যে সিনেমা দেখা শেষ করেই মেয়েদেরকে বলবে যে, বাড়ির মেয়েদেরকে বউদেরকে বলবে যে এই জুতো চাট বা পা চাট এই সমস্ত, এরকম ব্যাপারটা একেবারেই নয়। ওরা পছন্দ করেছে, ছেড়ে দিয়েছে, গল্প শেষ হয়ে গেছে। এবার একটা শ্রেণী ডেফিনেটলি থাকবে যারা ভুলভাল শিক্ষা নেবে। আমি যেটা তোমাকে দাবারুর এক্সাম্পল দিয়ে বললাম, ভুলভাল শিক্ষা নেওয়ার থাকলে ভুলভাল শিক্ষা সে নেবে গেল। এবার যেটা সামাই রানার ক্ষেত্রে বিষয়, সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে সামাই রানার, দেখো, নোংরা জিনিস ছড়ায় বেশি, নোংরা যোগ্য ছড়ায় বেশি। আমার মনে হয় সামাই রানাকে তোমরা দেখছো হচ্ছে শুধুমাত্র এই কিছু পার্টিকুলার জিনিসের বেসিসে। সামাই রানাকে অ্যাজ আ হোল, মানে ওর লাইভ স্ট্রিম তুমি অডিটোরিয়ামে কটা দেখেছো তুমি আমাকে বলো। সামাই রানা পার্সোনালিটি কিরকম যেতে গেলে কিন্তু তোমাকে সামাই রানাকে পুরোটা কনজিউম করতে হবে। সামাই রানা সম্পর্কে কিন্তু আমার ধারণা, নাহলে তুমি যেরকম ভাবে সামাই রানাকে ক্রিটিসাইজ করো, আমি তো আর পৃথিবীতে কাউকে দেখিনি সামাই রানাকে এইভাবে ক্রিটিসাইজ করতে। কেন দেখিনি? তার কারণ হচ্ছে যে তারা বেশি দেখেছে, আমার ধারণা ওর লাইভ স্ট্রিম গুলোকে দেখেছে। মহিলাদের সম্পর্কে ওর কি ভাবনা চিন্তা, একটা জোক ক্র্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে মহিলাদেরকে একদম খারাপ চোখে দেখে বা সে ওটাতে বিলিভ করে সেটাকে সত্যি বলা যায়। বা বাচ্চাদের সম্পর্কে ওর ওটাই মনোভাব যে ও কি মজা পেয়েছে, আহা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের থেকেও বেশি। ব্যাপারটা আমার মনে হয় না সেরকম। আমরা অনেক সময় ডার্ক হিউমার, এই সেম জিনিসটা ধরে নাও সিনেমা হলে যদি তোমাকে ভালো করে একটা সিনেমাতে একজন ডিরেক্টর প্রেজেন্ট করে দেখাতো, ঠিক আছে, তখন তুমি বলতে যে দুর্দান্ত ডার্ক কমেডি হচ্ছে, মেবি, কারণ ওটা পুরোপুরি ফিকশন। যখন স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে সেটাকে তুমি একটা ফিকশন হিসেবে বোধহয় নিতে পারছো না, কারণ এটা পুরোপুরি ফিকশন যেটা সামাই রানা করছে। সামাই রানা ওটা বিলিভ করে, ওটাই রিয়েলিটি। আমার মনে হয় না এভাবে আমাদের ভাবা উচিত। এভাবে ভাবলে স্ট্যান্ড আপ কমেডি জিনিসটাই এক্সিস্ট করবে না। আর এভাবে তুমি যে ক্রিটিসাইজ করছো, কালকে কিন্তু এভাবে ক্রিটিসাইজ করবে কথার কথা একজন কুনাল কামরাকে, একটা পার্টিকুলার শ্রেণী, তখন কিন্তু আমাদের কিছু বলার জায়গা থাকবে না যে কেন তুমি কুনাল কামরাকে ক্রিটিসাইজ করছো, বা কেন তুমি কথার কথা একজন বরুণ গ্লোবারকে ক্রিটিসাইজ করছো, যারা অ্যান্টি গভর্নমেন্ট স্ট্যান্ড আপ কমেডি করে। তাদেরকে আমাদের কিছু বলবার জায়গাই থাকবে না, কারণ আমরা অলরেডি সামাই রানাকে এভাবে ক্রিটিসাইজ করে বসে রয়েছি। আজকের ভিডিওটা যে অডিয়েন্স প্রচুর যে কোনো বিষয়কে প্রচুর বেশি জাজ করছে, এটা দিয়ে আমরা আজকের এই ভিডিওটা শুরু করেছিলাম। এবং অডিয়েন্স আজকের এই ভিডিওর শেষে এটা পৌঁছাবে যে আমরা যারা বলছি তারা আজকে কি করছি। তো আমি অডিয়েন্সকে এটাই বলবো যে আমাদেরকেও ব্লাইন্ডলি ফলো করবেন না। একদম না, অবশ্যই আমাদেরকে তো ব্লাইন্ডলি ফলো করবেন না, কিন্তু কথাটা হচ্ছে রূপম, আমরা যেটা প্রথম যে জিনিসটা নিয়ে বলছিলাম না, সেটা একটা হার্মলেস কমেডি ফিল্ম। সেটা একটা হার্মলেস কমেডি ফিল্ম। বাংলা তোমার সাইকি নিয়ে তোমাকে ডিস্টার্ব করবে না। এরকম ভাবে কি ডিভাইড করা যায়? এরকম ভাবে কি ডিভিশন করা যায়? তুমি আচ্ছা আমি বলতে চাইছো রূপম, এইটা তো একটা হিউম্যান বেসিক সেন্স। তুমি যদি একটা 29-28 বছরের ছেলে হয়ে তুমি দুটো ডিফারেন্স না করতে পারো, যে ভূত বাংলাতে বেহেন ডার গাই এটা তোমার জন্য ক্ষতিকারক, আর একটা অ্যাবর্শন জোক সেটা ক্ষতিকারক নয়, মানে এইটা এরকম ভাবে তো বিচার, এটা তো ব্ল্যাক এন্ড হোয়াইটে তো বোঝাই যাচ্ছে। তুমি খুব ভালো করে যদি মানে ভাগমভাগের যে কথাটা বললে, আমরা কি কি দেখে এসছি, কি কি দেখছি, বা আমি সামাই রানাকে তো ফলোই করিনি। আমি তো যে জোকস গুলো তোমরা বলছো কোনো দেখিনি, আমি কি করে জানবো যে রেপ জোক বলেছে না কি বলেছে? আমি তো প্রথম থেকেই বলছি না। আমার বক্তব্য, ভাগমভাগের সিনটা কি, একটা ক্যারেক্টার ঘরে ঢুকছে, একটা মেয়েকে জড়িয়ে ধরছে পিছন থেকে, ব্যান্ডার গেই বলছে, তার কোনো শাস্তি হচ্ছে না, তাহলে ওটাকে তুমি কি বলবে? ওটা এরকম মেইন স্ট্রিম ছবি, মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরছে, ওটাকে কিভাবে ছবিতে ডিরেক্টর দেখিয়েছে আমরা আলোচনা করেছি।
প্রথম কথা আমি ওটাকে ভাগানবাগের কথা বলছি, আমি ভূত বাংলার কথা বললাম, আর ভাগানবাগেও ওটাকে যেটা তুমি বলছো। না না না, আমি বলছি ওটাকে কি ওটাকে নর্মালাইজ করা হয়েছে ওই জিনিসটাকে। যদি এরকম ভাবে আমরা সবাই যে এনজয় কোনো করেছে। তাহলে প্রচুর প্রচুর এরকম ধরনের ছবি আছে। আমি তোমার একটা জিনিস বিয়ে বলছি, তুমি যদি আজকে ছবিটা দেখো, ওই ছবিটার নাম কি, মানে ওই ছবিতে যেরকম ধরনের লাইন্স রয়েছে, যে ওটা কি আমাদের আরে জানে ভিড়ই আরো কারেন্ট চলে গেছে, সুইচ টিপতে 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 যাচ্ছে, নীনা গুপ্ত চিৎকার করে উঠেছে। এটাকে তুমি কি বলবে? ওটাকে তো আমরা ক্লাসিক বলি, তাহলে এটাকে তুমি কি বলবে? এই পার্টিকুলার সিনটাকে কি বলবে? তো আমরা যদি সব কিছুতে এরকম ভাবে জিনিস ধরতে থাকি, তাহলে এরকম প্রচুর না জিনিস না রয়েছে আম- সেরকম থেকে শুরু না করে। না কিন্তু রূপা আমাকে একটা কথা বলো, ধরো তুমি পুষ্পা যখন 1 দেখছো, কথার কথা বলছি, সেটাকে অ্যাপ্রিসিয়েট করছো, তোমার মজা লাগছে, কিন্তু সেখানে যে একটা সেগমেন্টে যে রাশ্মিকাকে বাজেভাবে দেখাচ্ছে, তার পার্ট 1 এর কথা বলছি, সেটাও তো তুমি কল আউট করছো তো, তুমি হ্যাঁ, তো কল আউট করছো তো। তো সেটা নিয়ে বলা হয় না, কে বলেছে? যদি ধরো ভূত বাংলাতে এরকম থাকে জিনিসপত্র, আমি কিন্তু প্রথম কথাই বেহেন ডার্গেইটা ভূত বাংলার কনটেক্সটে বলছিলাম, ঠিক আছে, যে ওটা সেফ জোক, কারণ ওখানে মিথিলা মনে হয় ওর বোনেরই চরিত্র করছে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। ওটা কিন্তু ভাগামবাগের কনটেক্সটে ভূত বাংলায় আসছেও না। কিন্তু আমি বলছি যে যদি মানে ভাগামবাগের মতো একটা সিন আছে এই ভূত বাংলায় থাকে, তোমার মনে হয় না অডিয়েন্স ক্রিটিসাইজ করবে সেটা অবশ্যই। আমি বলছি যে তুমি ফিল্মের মধ্যে কোনো সেক্সিজম জিনিসপত্র থাকলে, সেক্সিস্ট জিনিসপত্র থাকলে তোমরা কল আউট করো, সবাই করি আমরা, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সিনেমার ক্ষেত্রে আমরা ওভার ক্রিটিক্যাল হয়ে করি, কিন্তু স্ট্যান্ড আপ কমেডিতে তুমি 1000টা গালাগাল দিয়ে বেরিয়ে যেতে পারো, তোমায় কেউ জাজই করছে না। এইবার আমি বলছি যে এটা যদি হ্যাঁ 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 হ্যাঁ, কেন করছে না? কেন করছে না? কারণ দে আর বাইং ফর ইট। যদি অডিয়েন্স এটার জন্যই টিকিট কাটে যে আমি এইটাই শুনবো, এবং সেটাই স্ট্যান্ড আপ কমেডিয়ান তাকে ডেলিভার করছে, তাহলে বাইরে থেকে কি প্রবলেম আছে? আমি তো এইটাই বুঝতে পারছি না। দে আর না বাইং না, টিকিটস ফর ইট, আমার কথা না, থাউজেন্ডস অফ আমার রুপিস। কথাও তাহলে সেটা, একটা একটা সেকেন্ড সাগর নিলে, আমার কথাও তাহলে সেটা। তাহলে যদি সিনেমার ক্ষেত্রে আমরা জাজ করছি, সিনেমার ক্ষেত্রে সেন্সরশিপ রয়েছে, তুমি বলছো এটা মানে ক্ষেত্রে, স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে নেই, তাহলে তো এই ব্যারিয়ারটা মুভি রিভিউর ক্ষেত্রেও নেই। আমাদের তো হিসাব মতো আমরা ফ্রি হ্যান্ড না, আমরা যা ইচ্ছা বলতে পারি। তাহলে রিভিউর কি ল্যাঙ্গুয়েজ এটা যে আমি রিভিউ করতে করতে ওই অ্যাক্টরকে গালাগাল করে দিতে পারবো? রিভিউ ল্যাঙ্গুয়েজ কি এটা যে আমি রিভিউ করতে করতে এবার আমরা কেবল সেটা কোথায় করি? আমরা সেটা কোথায় করি সেটা তুমি বলো না, তুমি নিজে আমাদের তিনজনকেই ধরে বলো না, আমরা কোথায় করি সেটা। আমরা ইউটিউবে করছি। না, আমরা এখন এখন করি না, ঠিক আছে। একটা নির্দিষ্ট এবং সময় এটাই তো তো আমরা হচ্ছে গালাগাল যদি এটাই তো নাও হচ্ছে করে থাকি। evolution। এটাই তো হচ্ছে এভলিউশন, যে তুমি হয়তো প্রথম দিনকে করেছো, কিন্তু তুমি ওভার দ্য ইয়ার্স ধীরে 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 চেঞ্জ হয়েছে। এটা তো একদিনের র্যান্ডম চেঞ্জ নয় যে আমি ধরো কালকে রাত্রির অব্দি করতাম, আজকে সকালে আমি সাধু হয়ে গেলাম যে আরে ভাই আমি তো একদম ভালো কথা ছাড়া বলি না। এটা তো আনন্যাচারাল না, সেটা তো স্ক্রিপ্টেড। আমি সেটাই বোঝাবার চেষ্টা করছি, দিস ইজ স্ক্রিপ্টেড। আর তুমি যদি বলছো যে অডিয়েন্স বাই করতে মানে এটাই দেখতে গেছে, টিকিট কেটে গেছে, খারাপ জিনিস শুনতে গেছে, ভাই ওর যদি ভালো লাগছে তোমার কি প্রবলেম? তাহলে ওই হিসাবে তো তাহলে গাঁজাকে তাহলে করে দাও না, তাহলে গাঁজার ব্যান তুলে দাও। তাহলে গাঁজাও সবাই যারা কেনে তারা তো নেশাটা করতেই যায়, মজাই তো পেতে চায়। তো তাহলে সে ইজ পেইং, আর ডিলার যে বিক্রি করছে, তো তাহলে তারা তো দুজনেই হ্যাপি, টাকা পেয়ে যাচ্ছে, ও নেশা পেয়ে যাচ্ছে। তো তাহলে ওটাকে গভর্নমেন্ট ব্যান করে রেখেছে কেন? আর এত এত দেশে ব্যান করে রেখেছে কেন? তাহলে ওটাও ছেড়ে দাও, ওপেন। সামাইনারা বা না, সামাইনারা জাতি যারা রয়েছে তারা তোমার কাছে গাঁজা, এটাই হচ্ছে ব্যাপার। নাহলে দেখো মানুষ তাহলে তাহলে তুমি একটা কথা বলো কিন্তু সামাইনারা যে যে জোন থেকে বিলং করে, কালকে তাহলে তোমার ছবিতে, কালকে তাহলে তোমার ছবিতে মানে কোনো ক্যারেক্টার গাঁজা খাবে না, কালকে তোমার ছবিতে কোনো চরিত্র বা খিস্তি দেবে না, কিছু দেবে না। তাই না? আজকে প্রবীর যখন কাঁচা খিস্তি করছে, প্রবীর যখন বলছে যে কত সাইজের ব্রা পরিস রে, পরমব্রতকে বলছে, এটা কি এটা যথেষ্ট? মজার লাগছে। মানে তাহলে ঠিক আছে। কালকে বাংলা ছবিতে তাহলে কি কোনো ফিল্ম গাঁজা খাওয়া ধরবো এখন? না, কোনো কোনো গাঁজা একজন করে বলো, আমি শুনতে পাচ্ছি না। আমি বলছি তাহলে এরপর থেকে তোমার কোনো ছবিতে স্মোক করার কোনো সিন থাকবে না, উইডের কোনো সিন থাকবে না, তারপরে তোমার অ্যালকোহলের কোনো সিন থাকবে না, মানে ক্রেডিটের দরকারই, মানে ওটা তুমি কন্টেক্সটটা বুঝলে না। আমি বলছি যে জিনিসটা কি, সাগরনীল কি বললো, যে যারা টিকিট কেটে ওই গালাগালিটাই শুনতে যাচ্ছে, ওরা ওই ডার্ক কমেডিটাই শুনতে যাচ্ছে, যদি ওদের প্রবলেম না থাকে আর সামায় ওটাই শোনাচ্ছে, তাহলে তোমার কেন প্রবলেম? আমি বললাম যে যদি এইটাই বাই দ্যাট লজিক, যারা গাঁজা এমনি রিয়েল লাইফে কেনে নেশা করার জন্য, আর যারা বিক্রি করে, তো যারা বিক্রি করছে তারা কি টাকা পাচ্ছে, যে কিনছে সে নেশা পাচ্ছে, তাই তো? তো তাদের দুজনেরই কারো প্রবলেম নেই, দু পার্টিরই। তাহলে তো গভর্নমেন্টেরও ইন্টারভেন করা উচিত নয়। গভর্নমেন্ট তাহলে এটাকে ব্যান করে রেখেছে কেন? শুধু শুধু ওপেন করে দিক, সবাইকার ভালো, সবাই খেয়ে আমার
আমার আমি কথা এটাই অরিত্রদা, আমি নিজে যে ইউজ করবো কিনা আমি সেসব কি বলেছি, exactly, সিনেমার মধ্যে কি exactly. ফিকশনালাইজ করে আমি সেটা বলি, আমি অন্য কনটেক্সটে বলছি আমার কিন্তু। আমার কথা এটাই যে গভর্নমেন্ট সামাই রানাকে কেন ব্যান করছে না, তার শোকে, তার ধরনের শোকে ব্যান করে দিচ্ছে না কেন ইন্ডিয়াতে? কেন ইউটিউবে তার তো হাতে অপশন আছে, কেন করছে না? এর উত্তর তোমার কাছে কি, কেন করছে না? কেন গাঁজাকে ব্যান করেছে? তার মানে ডেফিনেটলি গাঁজার সঙ্গে একটা তফাৎ রয়েছে, দুটোকে এক জায়গাতে রাখা যায় না, তাই না? নাহলে তো ব্যান করে দিত, তোমার কথা মতন তাহলে ব্যান করে দিত। অনেক জিনিস ধীরে ধীরে হয়, চেঞ্জ হয়, একটা তার লিবার্টি তোমাকে দিতে হবে। ধরো একাডেমি অফ ফাইন আর্টস আজকে দর্শকরা দেখতে গেল, তুমি যে কালচারটাকে এই মুহূর্তে প্রমোট করছো, যেটা সামারান একটা কালচার প্রমোট করছো, তুমি বলছো তো তুমি এই মুহূর্তে যে কালচারটাকে প্রমোট করছো, তাতে একটা সময় এরকম আসবে একাডেমি অফ ফাইন আর্টস এর মতন ছবি দেখতে গেলে পাশে বাড়ি কাকিমারা বলবে এই ছেলেটা খারাপ, এই ছেলেটা তার মানে এইসব নোংরামি করে বেড়ায়। তাহলে এইটা যখন কেরালাতে যারা যখন এটা সামারানাকে ভালোবাসে তারা কিছু বোঝে না, তারা ডাল, তারা ইম্যাচিউর। আমাকে একটু বলতে দেবে, আমার যেটা বলা সেটা হচ্ছে কেরালাতে কয়েক মাস আগে সাগরের ভিডিও করেছিল এটা নিয়ে, যে মুভি রিভিউ ওখানে ব্যান, ওখানে মুভি রিভিউ সিনেমার অ্যাটলিস্ট রিলিজ হবার এক সপ্তাহ পর আসবে, এবং অরিত্র জানো এটা শোনা যাচ্ছিল। তার কারণ ওখানকার যারা ডিস্ট্রিবিউটার তাদের ধারণা যে এত রিভিউ আসছে সিনেমার ক্ষতি হচ্ছে। আমি একদম সিনেমা নিয়ে বাস্তব উদাহরণ দিচ্ছি, এটা সেখানকার মানে সেই সময় এটা উঠেছিল। তাহলে বলতে ওটা ঠিক, ওটা হওয়াই উচিত, তাহলে তো বলতে হয় না ওটা ঠিক, ওটা হওয়া উচিত এবং আমরাও তাই করব। কিন্তু কারণ কোথাও একটা কি আমরা তো ক্ষতি করছি কারো, যদি আমরা এইভাবে দেখি যে আমরা তো ক্ষতি করছি, বিদ্যুতের ক্ষতি করছি, এক্সিবিটরদের ক্ষতি করছি, ডিস্ট্রিবিউটরদের ক্ষতি করছি, প্রডিউসারদের ক্ষতি করছি, আমরা ক্ষতি করছি। বহু লোক তো আমাদের প্যারাসাইট বলে, তো সেটা ঠিক। তাহলে সেটা যদি ঠিক হয় তাহলে এর মানে মানে এর কি হওয়া উচিত? হওয়া উচিত এটা প্রত্যেক সোশ্যাল মিডিয়া রিভিউয়ারদের এটা বলে দেওয়া উচিত এরা রিলিজের এক সপ্তাহ পর ভিডিও করবে, এক সপ্তাহ পর এরা লিখবে, যা হবে এক সপ্তাহ পর হবে। তা এটা যদি হয় তাহলে কি ঠিক হবে তুমি বল? এটা তুমি খারাপ দিকটা বললে মুভি রিভিউ। এবার মুভি রিভিউর ভালো দিকটা কি আছে? তুমি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে প্রমোট করেছো, তুমি প্রচুর ভালো সিনেমা যেগুলো ভালো দিক তো এবার তুমি আমাকে সামাই রায়নার ভালো দিক, এই যে সামাই রায়না দাঁড়িয়ে দাঁড়িয়ে রেপ যোগ অ্যাবর্শন যোগ বলছে, সেটা ভালো দিকটা কি ইম্প্যাক্ট আছে একটু বুঝিয়ে দাও প্লিজ। না সামারার ভালো দিক এটাই যে বাবার সঙ্গে ও বলাতে বাবার সঙ্গে হাজার লোকে কথা বলছে, এটাই ভালো দিক, যেটাকে তুমি মনে করছো অ্যালগরিদম বা একটা স্ট্র্যাটেজি। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এটা যে আমরা একটা সিনেমাকে ক্রিটিসাইজ করে আমরা মানুষকে বোকা বানাচ্ছি, এরকমও কেউ বলতে পারে কালকে, সেটা কোনো যুক্তি আছে? আমরা একটা টেমপ্লেট 12 মিনিট 13 মিনিটে ফেলছি এবং সেটাই বারবার করে ক্র্যাক করছি, সেটাই বাংলা ইন্ডাস্ট্রি, সেটাই আমাদেরকে একই জায়গায় রেখে একই পাত্রে রেখে লোকে ধুয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে। যদি সামারানাকে এভাবে ক্রিটিসাইজ করা আমাদের কি ধুয়ে দিতে পারে? অন্য কমেডিয়ান তো ছেড়েই দাও, অন্য কমেডিয়ানরা তো ব্যান করে দেবে সরকার। যদি সামারানাকে ধরা হয় তাহলে আরো অনেককে ব্যান করে দেবে। একবার তুমি সামারানাকে কল আউট করো, তারপর তুমি দেখো কতজন ব্যান হয়। তুমি সামারানাকে একবার যেই মুহূর্তে ব্যান করবে তুমি দেখবে পর পর ব্যান হচ্ছে একদম 100%। এটা বিষয়টা সামারানার নয়, আমার কাছে কোনো দিন এটা সামারানার বিষয় ছিলই না। আমার কাছে বিষয়টা ছিল হচ্ছে তুমি একটা সামারানা আটকাবে, তুমি আরো 10টা ভালো শিল্পীও আটকে দেবে যারা গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে। গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা থাকা উচিত। আমি নিজে এটা করি, আমি সেই জন্য আমি 14 বার করে এই জায়গাটা করে দিচ্ছ কেন? তুমি দুটোকে ইকুয়েট করে দিচ্ছ কেন? না ইকুয়েট করে দিচ্ছি কেন বলতো? কারণ একটা আমি তোমাকে বলছি শোনো, একটা খারাপ মানে ধরো একটা আমি বলছি ধরো আমি বলছি কার্তিক সুব্বরাজের একটা এক্সপেরিমেন্টাল রেট্রো তোমাকে পয়সা দিয়ে হলে হজম করতে হবে, তবে তুমি একটা জিগার থানা ডবল এক্স পাবে। সেরকমই তুমি তোমার কাছে যেটা পচা আলু, আমার বক্তব্য হচ্ছে হতেই পারে পচা আলু, আমি তোমার মেন্টালিটি চেঞ্জই করতে যাবো না। তোমার কাছে সামারানা পচা আলু আমি ধরে নিচ্ছি, আমার কথা হচ্ছে তুমি ওকে এমন ভাবে কাউন্টার করো না, এমন ভাবে মক করো না যেটা থেকে একটা কালচার তৈরি হয় এবং সেই জায়গা থেকে অন্যরা এই সাহসটা পেয়ে যায় যে আচ্ছা তাহলে অরিত্র যদি ওকে নিয়ে এই কারণে সমস্যা হয়ে থাকে, তাহলে আমার এই কারণে XYZ কে নিয়ে সমস্যা, তাহলে তাদেরকেও ব্যান করো, তাদেরকেও বয়কট করো। ওরাও তো কি করে এই লিডারকে নিয়ে এই কথা বলতে পারে? আমাদের দেশ কিন্তু এইসব বিষয়ে খুব এগিয়ে। কয়েকদিন আগে ধ্রুব রাঠি একটা রিল বানিয়েছিল যেখানে বিদেশ সফরে গিয়ে একজন লিডার সে কি করে সেটাকে মিমিক্রি করে দেখানো হয়েছিল, আর কিচ্ছু নয়, জাস্ট মিমিক্রি করে দেখানো হয়েছিল যে সে হ্যান্ডশেক করে হাসে, আর কিছু করে না। ব্যান করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। এইটা আমার সমস্যার জায়গা। তুমি মনে করছো যে সাগনিল বোধা সামারানা সবকিছু সাপোর্ট করে বা সামারানা খুব ভালো লোক, যদি সেটাই আমি বিলিভ করে থাকতাম যে সামারানা একটা মানে মানে মহান, আমি সামারানা ছাড়া বুঝতেই পারছি না কিছু, তাহলে আমি ভিডিও করে এটা বলতামই না যে এটা কিন্তু পুরোটা পারফরমেন্স। আমি কিন্তু সাধারণ দর্শকের মতো পুরোটা বাই করে নিই যে ও পুরো ইমোশনাল হয়ে বলছে, খুব কেঁদে ফেলবে এক্ষুনি, আমি কিন্তু সবাই বিশ্বাসই করি। আমি পুরো ক্রাফটের জায়গা থেকে দেখেছি, আমার মাস্টারপিস মনে হচ্ছে আমি বলেছি।
তো কিন্তু সাগরনীল, প্রবলেমটা আমি তো ভিডিওর প্রথমেই বললাম, ইভেন 1 বছর আগেও যখন ভিডিও করছিলাম আমি তখনও বলেছিলাম যে আমি তো বয়কট কালচারের বিরুদ্ধে, আমি তো এই হ্যাঁ হ্যাঁ ভিডিওর হ্যাঁ মধ্যেও সেটা বলছি। অর্চদা, তা আমি তো এ দেখো, বয়কট করতে বলছি না, কিন্তু আমি বলছি যে আমি তুমি জানি বলছো আমি যে জানি তুমি ক্রিটিসাইজই করো না, মক করো না, তো তাহলে তো ওর না 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 ক্রিটিসিজমও হবে না। ও যেটা না না বলছে সেটা বলে না 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 ক্রিটিসাইজ করো না, মক করো না, আমি এটা বলছি না। আমি বলছি তুমি যে বেসিস গুলোতে মক করছো, সেই বেসিস গুলোতে আমরা এতক্ষণ ধরে আমি রূপম দা এটাই প্রমাণ করার চেষ্টা করলাম যে আমাদেরকেও ক্রিটিসাইজ করা যায়, আর 5টা কমেডিয়ানকেও এই একই বেসিসে ক্রিটিসাইজ করা যায়। কিন্তু এই বেসিসে ক্রিটিসাইজ করে, মানে ধরে নাও তুমি কথা কথা বলে যে সামার রায়না আজকে রেপ জোক মেরেছে, অ্যাবর্শন জোক মেরেছে, এর জন্যে ওর ক্রিটিসিজম হওয়া প্রাপ্য, এইখানে কিন্তু অন্য কমেডিয়ানদের থেকে ও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এইটার সঙ্গে আমি তোমার সঙ্গে একদম একমত যে এটার জন্য তুমি যদি ওকে ক্রিটিসাইজ করো এই একটা, একই বেসিসে। ওকে তো আমি এজ এ ইন্ডিভিজুয়াল দেখতে বলছি, আমি তো বলছি না যে ওকে ব্যান করা মানে ওর সাথে সাথে এই কমেডিয়ান, সে তো না না সে তুমি তো সব বলছো থেকে না, বেশি পলিটিক্যাল জোকস তো আমাদের বরুণ গ্রোভার মারে, তো বরুণ গ্রোভারকে ব্যান করতে কি আমি বলছি? একদমই আর আমি সামাই রায়নাকেও ব্যান করতে বলছি না, আমি বলছি সামাই রায়না যদি কনসিয়াস হয়ে যায় এবং যদি এই কালচারটা প্রমোট করা বন্ধ করে দেয় যে আমি যা খুশি তাই বলছি, উল্টো পাল্টা, বাচ্চা থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে, যদি এটা সে চেঞ্জ করে নেয়, সে অন্য জোকস করুক না। সে তো বেদ জোকসও ভালো মানতে, সে তো নিজেও বলছিল, ইভেন কেবিসিতে গিয়ে তো করেও ছিল। আমি বলছি বেদ জোকস না, গালাগালি দিক, গালাগালি দিয়ে তো অনেকেই জোকস করে, কিন্তু কথা হচ্ছে যে এই যে একদম এক্সট্রিম চলে যাবো, যেহেতু আমি স্ট্যান্ড আউট করতে চাই বাকিদের থেকে, সেইটা করতে গিয়ে কি হচ্ছে, হি ইজ প্রমোটিং সামথিং which can be very detrimental, because বাকিরা কিন্তু অডিয়েন্স সাইডে তোমার মতো এত ইন্টেলিজেন্ট নয়, দে আর ঠিক গালিবল, ঠিক তারা এটাকে রিয়েলিটি মনে করছে। আমার দ্যাট ইজ মাই পয়েন্ট, যে আপনি এটা বুঝুন যে এটা একটা পারফরমেন্স, এটা স্ক্রিপ্টেড, হি ওয়াজ নট ক্রাইং অ্যাকচুয়ালি, ইজ আ ভেরি প্ল্যান্ড কামব্যাক। মাই পয়েন্ট ইজ দ্যাট, তাতে আমি ওকে বলছি না যে ওকে ব্যান করো, বয়কট করো, ওকে ক্যান্সেল করে দাও, আমি সেটা বলছি না, আমি এটাই বলছি। না না অর্থাৎ আমি বুঝতে পারছি যে তুমি সেটা বলছো না, কিন্তু আমি বলছি কি বলতো, ক্রিটিসিজম কিন্তু একটা পার্ট যেখান থেকে তুমি এই বেসিসে ক্রিটিসাইজ করছো, তো অন্যরাও এটার জন্য একজন বরুণ গ্রোভারকে ক্রিটিসাইজ করবে, কুণাল কামরাকে ক্রিটিসাইজ করবে, তাদের যুক্তিগুলো আলাদা হবে, যেটার সঙ্গে আমরা একমত হব না। তখন আমরা এটা বলার জায়গায় থাকবো না যে তুই কেন এটার জন্য ক্রিটিসাইজ করছিস, মানে ধরো তোমার এটা অফেন্সিভ লাগছে এবং সেই জন্য অফেন্স জানানোটা কোনো সমস্যা না, ঠিক আছে। কিন্তু আমি বলছি কিসের ভিত্তিতে তুমি অফেন্স জানাচ্ছো, তোমার যদি ভিত্তিটা শুধুমাত্র রেপ যোগ হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নেই সেখানে, আমি তোমার সঙ্গে একদম 100% একমত। এটা যে করবে তাকে নিয়ে যদি কেউ 4টে গালাগালি করে আমি তার সঙ্গে গিয়ে পাশে দাঁড়িয়ে গালাগালি করবো তাকে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে তুমি যখন বলছো যে এটা একটা কামব্যাক প্ল্যান স্ট্র্যাটেজি, তারপরে এটা না, বাবা মায়ের এই যে ব্যাপারটা, সেটা তো তুমিও বলছো, তো আমি বললে প্রবলেম একদম কোথায়? একদম 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 বিষয়টা হচ্ছে যে এই বেসিস গুলোতে যদি আমরা অন্য কমেডিয়ানদেরকেও ক্রিটিসাইজ করতে পারি কিন্তু, বা নিজেদেরকেও ক্রিটিসাইজ করতে পারি কিন্তু, আজকে অ্যালগরিদম কিন্তু আমরাও ফলো করি তুমি আমার যে পয়েন্টটাই বুঝতে পারছো। আমি বলছি যে একটা লোক, একটা পার্সোনালিটি, একটা ইন্ডিভিজুয়াল, আমি ওই কালচারটা, স্ট্যান্ড আপ কমেডি কালচার নিয়েও কথা বলি, আমি বলছি একটা ইন্ডিভিজুয়াল যে স্ট্যান্ড আউট করার জন্য এক্সট্রিম লেভেলে গিয়ে যা খুশি তাই বলে, সেই লোকটাকে আমি পছন্দ করি না, ঠিক আছে। সে হয়তো হতে পারে দারুণ দাবা খেলতে পারে, সামনে রায়না তো খুব ভালো চেস খেলতে পারে, সে হয়তো দারুণ দাবা খেলতে পারে, কিন্তু সে স্ট্যান্ড আউট করার জন্য একটা ক্যারেক্টার প্লে করছে যেটাতে সে যা কিছু এক্সট্রিম কিছু বলছে, ঠিক আছে, যাতে স্ট্যান্ড আউট করতে পারে, তো সেটা করছে সে। এবার করার পরবর্তীতে সে স্ট্যান্ড আউট করছে, পপুলারিটি হচ্ছে, আই ডোন্ট লাইক দ্যাট পার্সোনালিটি, আই ডোন্ট বাই দোজ কাইন্ড অফ জোকস, ঠিক আছে। এবং তারপরে সে যখন কামব্যাক করছে, যেটা নিয়ে প্রচুর লোকে খুব প্রশংসা করছে, এ করছে, আমি খালি এটাই বলতে চাইছি এখানে যে দিস ইজ আ ভেরি প্ল্যান্ড স্ট্র্যাটেজি, খুব স্ক্রিপ্ট ভাবে, খুব ক্রাফটম্যানশিপের সাথে করা হয়েছে। রিসিভিং এন্ডে যারা আছেন, বি অ্যাওয়্যার যে এটা কিন্তু খুব প্ল্যান্ড ভাবে করা হয়েছে, এরকম নয় যে অ্যাজ আ হিউম্যান সে চেঞ্জ হয়ে গেছে, কেউ কেঁদে ফেলছে, অ্যাকচুয়ালি আমি এটাই বলার চেষ্টা করছি, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট ফ্রম দ্য বিগিনিং। না প্ল্যান সেটা নিয়ে আমার কিছু, আমি নিজেও ভিডিওতে বলেছি, আমি একদম 100% বিলিভ করি যেটা প্ল্যান, পারফরমেন্স এটা মানে ট্রেনিং ছাড়া এটা হয়নি, এটা একদম পারফরমেন্স, এটা অর্গানিক হয়েছে এরকম ব্যাপার একেবারেই নয়, ভালোভাবে লিখে ঠান্ডা মাথায় অনেক মাস ধরে। তুমি আমাকে এটা বোঝাও যে আমি এটাকে যদি প্ল্যান্ড বলে থাকি, তাতে এটা যদি ক্রিটিসাইজ করে থাকি, তো তাহলে কি করে এই কালচারটাকে বন্ধ করে দেওয়ার কথা বলছি? না না আমি তোমাকে বলছি যে এই যে প্ল্যান, এই যে বা অডিয়েন্সের যে রূপম ভাবছে যে এরা টানতেই থাকছে, এরা টানতেই থাকছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি যেটা বলছো আমরা জলদি বল, কাল সুবহ পলমেট লিখতে হয় না, আমি বলছি ক্ষেত্রে কি হয় যে কথাগুলো ভীষণ ভাবে আমরা একই কথা বলছি, তাই বলছি এটা এটা এবার শেষ হোক, আলোচনাটা শেষ হোক, মানে এটা শেষ হোক এবার, এবার ব্যাপারটা খুব টানা হয়ে যাচ্ছে, এবার দরকার নেই, ঠিক আছে ছাড়। ঠিক আছে ঠিক আছে। আর আচ্ছা আমরা লাস্টে অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে সভ্যভদ্রভাবে শেষ করি। রূপম শোনো,
5টা মিনিট দাও, নাহলে পাবলিক ভাবে এদের মধ্যে সিরিয়াস ঝামেলা হয়েছে, যে পরে দেখা হলে সাগরনীল গলায় কাঁটা ঢুকিয়ে দেবে, অরিত্র ছুরি মেরে দেবে, গুলি চালিয়ে দেবে, রূপম এসে কিছু করছে, এরকম ভাববে। আর না হলে লোকে কি ভাবে বলতো, যে সাগরনীলের রূপম অ্যাক্টিভ, অরিত্রের সাথে ঝামেলা, দেখবে কমেন্টে 3 ইয়ারই কথা ভেঙে গেছে, ওদের আর আলাদা হয়ে গেছে ঝামেলা। কালকে আমার একটা টপিক আসবে যেখানে অরিত্র সাগরনীল একদিকে, আমি আলাদা, ঠিক আছে? কোনোটা সিনেমারই কোনোটা, আমাদের তো এরকম টপিক ওঠে না, সিনেমারই কোনো একটা বিষয় হবে, ওদের দুজনের ভালো লাগবে না, আমার ভালো লাগবে এগেইনস্টে, বা আমার ভালো লাগবে না, ওদের দুজনের ভালো লাগবে, বা এটা কেন তেরে ইস্ক তোমাদের দুজনে ভালো লাগেনি, আমার ভালো লেগেছে, এইরকম হয়েই থাকে, কোনো ব্যাপার। সব থেকে ভালো এই যে কনভারসেশনটা হলো, আমি অ্যাকচুয়ালি নিজেরও কিছু দোষ আমি বুঝতে পারলাম সাগরনীলের কথা থেকে, যে আমারও কিছু জায়গায় হয়তো আমি একটা সার্টেন ওয়েতেই ভাবছি, এর বাইরে চিন্তা করতে পারছি না, হয়তো আমি বায়াসড। এটা আমার সাগরনীলের কথা শুনেও মনে হলো, যে আমার নিজেরও, আমি নিজে ভাবছিলাম যখন সাগরনীল বলছিল, রূপম বলছিল, যে আমারও মনে হচ্ছে যে আমি হয়তো কোনো জায়গায় বায়াসড আছি, হয়তো আমি একটা সার্টেন ওয়েতেই ভাবছি, হয়তো এর বাইরে গিয়ে আমি একটু অন্যরকম ভাবে ভেবে দেখতে পারি জিনিসটাকে। তো সেটাও হয়েছে। তো এটা তো কনভারসেশন, তো আমাদের তো ডিবেট তো এনরিচিং। হ্যাঁ, মানে আমরা আমি আবার কিছু বলে শুরু হয়ে যেতে পারি, কিন্তু ছোট্ট কথা বলছি, আমি একেবারেই এটা মনে করি না যেটা অরিত্রদার দোষ, আমি একেবারে মনে করি না। আমরা হিউম্যান, আমরা বাউন্ডেড এই জিনিসগুলো করতে, আমি এইটাই বলতে চাইছি, যে আমরা বাউন্ডেড, আমরা ভুল করে ফেলবো, কালকে আবার কাউকে খিস্তি দিয়ে দিতে পারি। তার মানে এটা নয় যে আমি বিলিভ করি যে ওই শিল্পীটাকে আমি খিস্তি দেওয়াতে, বা শিল্পীটার প্রতি আমার মনোভাবটা হচ্ছে যে ও তো পাঞ্চত, এইটা কিন্তু নয় কখন। কিন্তু আমরা হিউম্যান, রিয়াকশন বেরিয়ে যায়, ঠিক আছে? মানে ক্ষমা ঘৃণার চোখে ক্রিয়েটারদেরকেও দেখে, মানে অ্যাটলিস্ট আমাদেরকে দেখো, সামেরানাকে না দেখো, সামেরানাকে ব্যাশ করে দাও, আবার কিচ্ছু যায় আসে না। আমাদেরকে দেখো, প্রথম কথা যে আমরা 3 জনকে দেখো, তাও যদি না দেখো, অরিত্রদা রূপমদাকে না দেখো, আমাকে তো ক্ষমা ঘৃণার চোখে দেখোই, এইটুকু বলতে পারি। ঠিক আছে, চলো এই নোটে এন্ড করি, চলো থ্যাংক ইউ।